স্যার, আমাদের মনে হয় যে একটা ক্লাস অফলাইনে নিলেই ভালো হতো। অফলাইনে? আচ্ছা, অফলাইনে কেন? স্যার, আপনাদের অনলাইনে তো ওভাবে বুঝবো না। এখন কন্টেন্ট রাইটিং তো একটু ইম্পর্টেন্ট একটা বিষয় না এটা। ইম্পোর্টেন্ট বিষয় অনলাইনে বুঝতে পারবেন এটা। অনলাইনে যেটা, অফলাইনে সেটা। এখন অফলাইনে হচ্ছে করতে পারবেন যদি পরের ব্যাচ শুরু হলে ওদের সাথে করতে পারবেন। আর হ্যাঁ, পরের ব্যাচ তো শুরু হবে ২০ তারিখ থেকেই স্যার, হ্যাঁ, শুনতে পারছি আমি শুরু এটা। হওয়ার পসিবল ডেট। আর আপনাদের ডেটাগুলো তো এখনো আমি সবার ডেটা পাই নাই প্রপার। এখনো LinkedIn, তারপর Fiverr অ্যাকাউন্টের হ্যাঁ, ডেটা সবার পাই আর নাই। স্যার বাকি ব্যাচ গুলা তো ওদের রেজাল্ট পেয়ে গেছে দেখলাম আমি। কোনগুলা? বাকি ব্যাচদের? হ্যাঁ, রেজাল্ট দিয়ে দিয়েছে। রেজাল্ট আমাদের রেজাল্ট কবে দিবে তখন? হ্যাঁ, রেজাল্ট তো হয়ে যাবে। রেজাল্ট হয়ে যাবে, ওটা সমস্যা নাই। রেজাল্ট কিন্তু সার্টিফিকেট সবাই পরে পাবে, মানে একসাথে পাবে। এখন হচ্ছে স্যার, যে কতদিন পরে পাইতে পারি সার্টিফিকেট? সার্টিফিকেট আপনাদের ব্যাচ কম্পিটিশনের ডাটা সবগুলো যখন সাবমিট করবে, এখন রেজাল্ট দেওয়া মানে হচ্ছে আমাদের এন্ড থেকে রেজাল্ট দেওয়া। আর আমরা যখন এটা ঢাকা ইউনিভার্সিটিতে ফরওয়ার্ড করব, তখন হচ্ছে ওনারা এটা দেখে তারপর হচ্ছে ওনার সার্টিফিকেট ক্লেম করতে পারবো আমরা। তখন সবাই একসাথে পাবে সার্টিফিকেট। সার্টিফিকেট কত দিনের মধ্যে পেতে পারি আমরা? সময় হচ্ছে পসিবল ডেট আপনাদের ব্যাচ কম্পিটিশনের ডাটা সাবমিট করার পরে মাসখানেক, ১ মাস তো সময়, ১-১.৫ মাস সময় লাগবে। ও, অনেকদিন। হুম, এটা আরকি। আচ্ছা, সো এখন আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। এটা হচ্ছে গ্র্যাভিটি রাইট। আর কনটেন্ট রাইটিং এর ক্ষেত্রে, কনটেন্ট রাইটিং এর কথাটা যখন আসবে, তখন হচ্ছে আমাদের কনটেন্ট রাইটিং এর যে জিনিসগুলো মেইনটেইন করতে হবে, সেটা হচ্ছে আমাদের অন পেজ এসইও র যে এক্টিভিটিস গুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে আমাদেরকে মেইনটেইন করতে হবে। বিকজ অফ একজন কনটেন্ট রাইটার যখন কোনো কনটেন্ট নিয়ে কাজ করবে, সেটা কনটেন্ট হচ্ছে কোনো না কোনো ব্লগ ওয়েবসাইটে পাবলিশ হবে। সো কনটেন্টগুলোকে এসইও অপটিমাইজ করে যখন সে পাবলিশ করবে, তখন কারণ সবাই চাবে তাদের ব্লগ ওয়েবসাইটটা হচ্ছে র‍্যাংকিং এ আসুক। ঠিক আছে? রাইট? আর যেকোনো একটা কিওয়ার্ড স্যার, ক্লাসটা কি রেকর্ড করতেছেন? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা। জি জি স্যার। স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। আর ক্লাসটা হচ্ছে অনলাইন ক্লাসটা ল্যাপটপ যাদের আছে ল্যাপটপে করাটা বেটার। তাহলে স্ক্রিনটা ভালোভাবে বুঝতে পারবেন। ফোনে করলে হচ্ছে অনেক সময় দেখা গেছে যে ফোনের স্ক্রিন ছোট হওয়ার কারণে অপশনগুলো ভালোভাবে আপনি হচ্ছে বুঝতে পারবেন না। সেজন্য ল্যাপটপে ক্লাস করলে সেটা বেটার। ওটা ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা। এখানে আমাদের ৯ টা পয়েন্ট আছে। কনটেন্ট রাইটিং এর ক্ষেত্রে আমাদেরকে এই ৯ টা জিনিস হচ্ছে মেইনটেইন করতে হবে। ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে যেটা, সেটা হচ্ছে রাইট ইউনিক অ্যান্ড হেল্পফুল কনটেন্ট। সো আপনি যে কনটেন্টটা নিয়ে কাজ করবেন, যে নিশ নিয়ে আপনি কাজ করবেন, যেটা নিয়ে আপনি কনটেন্ট রাইটিং এর কাজ করবেন, মেক সিউর করতে হবে যেন আপনার কনটেন্টটা ইউনিক হয়। প্লাস এইটা হচ্ছে যেন হেল্পফুল হয়। হেল্পফুল মিনস হোয়াট? মানে হেল্পফুল কনটেন্ট মিনস হচ্ছে যে এটা কারো না কারো কাজে আসবে। মানে কেউ না কেউ এটা নিয়ে সার্চ করছে এবং সেটাতে সে সময় দিচ্ছে। সো আমার যে ব্লগ পোস্টে আমার হচ্ছে কনটেন্টটা যাবে, যে ব্লগ ওয়েবসাইটে আমার কনটেন্টটা যাবে, আমার অডিয়েন্সরা যেন এই ওয়েবসাইটে এট লিস্ট তাদের এমন কনটেন্ট পায় যেটা তাদের কাজে আসে, এবং তারা যেটা কন্টিনিউয়াসলি তারা সার্চ করতেছে, খুঁজতেছে এমন কনটেন্ট। সো নিডি কনটেন্ট হতে হবে এবং হেল্পফুল কনটেন্ট হতে হবে। যেটা মানুষের দরকার, মানে অডিয়েন্সের যেটা চাহিদা আছে, প্লাস হচ্ছে এটা যেন তার কোনো একটা কাজে আসে। সো এইজন্য ইউনিক কনটেন্ট হওয়াটা কেন জরুরি? ইউনিক কনটেন্ট হওয়াটা জরুরি এইজন্য যে আপনি ইউনিক কোনো ইনফরমেশন এই ব্লগ ওয়েবসাইটের থ্রুতে দিচ্ছেন অডিয়েন্সকে, এবং যেটা তাদের কাজে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্লেস টার্গেট কিওয়ার্ড স্ট্র্যাটেজিক্যালি। টার্গেট কিওয়ার্ড মিনস হচ্ছে কি? মানে আমি যে কিওয়ার্ডটার উপর বেসড করে, বা যে কিওয়ার্ডটাকে আমরা ফোকাস কিওয়ার্ড বলতে পারি, এই ফোকাস কিওয়ার্ডটাকে ধরে আমাদের হচ্ছে কনটেন্টটার বিভিন্ন জায়গায় প্লেস করতে হবে এই টার্গেট কিওয়ার্ডটাকে। ঠিক আছে? এটার জন্য আমি যদি একটা এক্সাম্পল দেই, সাপোজ আমি যদি ধরেন হচ্ছে google.com এ যাই, এখান থেকে আমি ধরেন সার্চ করব ইমেইল মার্কেটিং। এটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড। ঠিক আছে? এই জিনিসটা দিয়ে যদি আপনি বুঝতে পারেন, এই কিওয়ার্ড দিয়ে যদি আপনি এটা বুঝতে পারেন, তাহলে যেকোনো কিওয়ার্ড দিয়ে আপনি এটা বুঝতে পারবেন। ঠিক আছে? শুধু এটার ইউজেস আর ইমপ্লিমেন্টেশন আর প্লেসমেন্ট, এই জিনিসগুলো দেখেন।
সাপোজ আমাদের এখানে হচ্ছে ইমেল মার্কেটিং কিওয়ার্ড দিয়ে যখন আমরা সার্চ করলাম, তখন হচ্ছে আমাদের ফার্স্ট পেজে মানে এসিআরপি যেটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এখানে হচ্ছে একদম টপে আসছে মেলচিপ। ঠিক আছে? সেই জন্য মেলচিপ দিয়ে আমরা এক্সাম্পল দিব যে তারা কোন কোন টেকনিকগুলো অ্যাপ্লাই করার পর তারা হচ্ছে ফার্স্ট পেজে টপে আসছে। সো ইমেল মার্কেটিং ব্লগটাতে যখন আমরা গেলাম, এটা একটা ব্লগ। ঠিক আছে? সো আমাদের এখন কোন পয়েন্ট আছে, এটা হচ্ছে আমরা এই যে পয়েন্ট নাম্বার 2 প্লিজ। স্যার, স্যার, হ্যাঁ, আপনি কিন্তু এটার উপর একটা ক্লাস নিয়েছিলেন আমাদের। হ্যাঁ, এটার উপর ক্লাস নিছি, কিন্তু এটা বুঝতে হবে আপনাদের। এটা না বুঝলে তো আপনি কনটেন্ট রাইটিং এ কাজ করতে পারবেন না। হুম। ঠিক আছে? এটা আচ্ছা স্যার। এটা ইনিশিয়াল একটা ডিসকাশন আমি করতেছি। তারপরে হচ্ছে আমরা কনটেন্ট রাইটিং এ যাব। ঠিক আছে? ওকে, টার্গেট কিওয়ার্ড ওকে স্যার। টার্গেট কিওয়ার্ড স্ট্র্যাটেজিক্যালি বলতে এখানে আমি টার্গেট কিওয়ার্ড হচ্ছে আমার ইমেল মার্কেটিং। এখন ইমেল মার্কেটিং এটা একটা ব্লগ। একটা ব্লগের কোন, কোন জিনিসগুলো মানে হচ্ছে থাকতে হবে। সো এখানে যদি আমি লিস্ট করি, একটা ব্লগ পোস্টের জন্য আপনার কোন, কোন জিনিসগুলো থাকতে হবে? নাম্বার 1 সেটা হচ্ছে টাইটেল। ঠিক আছে? নাম্বার 2 হেডিং। নাম্বার 3 সাবহেডিং। নাম্বার 4 সেটা হচ্ছে এটা অবশ্যই থাকবে, সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল না বলে এটাকে আমরা স্পেসিফিক্যালি বলতে পারি প্যারাগ্রাফ। ঠিক আছে? আর্টিকেল বললে হচ্ছে টাইটেল, হেডিং, সাবহেডিং, প্যারাগ্রাফ সবগুলোই আসবে এখানে। সো প্যারাগ্রাফ এখানে প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু ট্যাগ আছে। হুম? দেখেন আপনি নরমালি যদি হচ্ছে ধরুন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করলেন একটা কনটেন্ট, বা আপনি গুগল ডকে টাইপ করলেন। ঠিক আছে? এটা হচ্ছে এক ধরনের টাইপ করলেন। কিন্তু যখন আপনার ব্লগ পোস্টটা ওয়েবসাইটে যাবে, তখন আপনাকে এই জিনিসগুলো মেইনটেইন করতে হবে। যেটা হচ্ছে টাইটেল, হেডিং, সাবহেডিং, প্যারাগ্রাফ। আর এখানে প্রত্যেকটা জিনিসের জন্য একটা, একটা ট্যাগ আছে। টাইটেলের জন্য ব্লগ ওয়েবসাইটে পোস্ট করলে টাইটেলের জন্য আপনার হচ্ছে টাইটেল ট্যাগের মধ্যে থাকে। টাইটেলটা টাইটেল ট্যাগের মধ্যে থাকে। আর হেডিংটা হচ্ছে H1 ট্যাগের মধ্যে থাকে। হেডিং বলতে এখানে আমাদেরকে ইউজ করতে হবে H1 ট্যাগ। H1। ঠিক আছে? আর সাবহেডিং বলতে আমরা এখানে ইউজ করতে পারি H2, H3, এগুলো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? আর র‍্যাংকিং এর ক্ষেত্রে টাইটেলের সাথে, সাথে H1 ট্যাগ মানে হেডিং এবং হচ্ছে H2 বা H3, হ্যাঁ? মানে H1, H2 এই ২ টা জিনিস আর টাইটেল, এই ৩ টা জিনিস হচ্ছে এসইও তে কাউন্ট করে সার্চ ইঞ্জিন। যে আপনার H1 ট্যাগে বা হেডিং এর মধ্যে আপনার কোন সেন্টেন্স আছে এবং ওই সেন্টেন্সের মধ্যে কি কিওয়ার্ড আছে। ঠিক আছে? তারপর টাইটেলের মধ্যে কোন সেন্টেন্স আছে এবং সেখানে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা আছে কিনা। সাবহেডিং এর মধ্যেও সেইম আপনার টার্গেটেড কিওয়ার্ডটা আছে কিনা। আর প্যারাগ্রাফ হচ্ছে এজ লাইক আর্টিকেল আমরা যেটা প্যারাগ্রাফ পাবলিশ করি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেইল মার্কেটিং। এটা হচ্ছে আমাদের টাইটেল। ঠিক আছে? এখানে আমাদের ফোকাস কিওয়ার্ডটা আসছে। স্যার এটার নিচে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যারাগ্রাফ। মানে পি ট্যাগের মধ্যে থাকে এটা, প্যারাগ্রাফ। ঠিক আছে? তার মানে একটা স্ট্রাকচারড ওয়েতে আমাদেরকে হচ্ছে ব্লগটা পাবলিশ করতে হবে। স্ট্রাকচারড ওয়ে কি? স্ট্রাকচারড হচ্ছে আমার ব্লগ পোস্টের মধ্যে বা আমার কনটেন্টের মধ্যে টাইটেল, হেডিং, সাবহেডিং এবং প্যারাগ্রাফ এই জিনিসগুলো থাকবে। ঠিক আছে? এবং এই জিনিসগুলো প্যারা আকারে থাকবে। ঠিক আছে? অ্যাজ লাইক এখানে আমরা যেরকম দেখতে পাচ্ছি ইমেইল মার্কেটিং এ, যেমন এখানে টাইটেল আছে, সাথে প্যারাগ্রাফ আছে এবং এটা একটা স্ট্রাকচারড ওয়েতে আছে। এখানে কিছু পয়েন্ট মেনশন করা আছে। দেখেন এখানে কিছু পয়েন্ট আপনার যদি প্রয়োজন অনুযায়ী আপনার যদি যেই টপিকের উপর ব্লগটা আপনি কাভার করছেন, যে টপিকের উপর আপনি ব্লগটা পাবলিশ করছেন, সেখানে যদি প্রয়োজন হয় আপনার, আপনি চাইলে আপনি পয়েন্ট ইউজ করতে পারেন বা নাম্বারিং ইউজ করতে পারেন। হ্যাঁ? বা রোমান লেটার ইউজ করতে পারেন। ঠিক আছে? 1, 2, 3 এভাবে। বা ABCD দিয়ে এভাবে আপনি চাইলে পয়েন্ট হচ্ছে মেইনটেইন করতে পারেন। মানে মেক সিউর করতে হবে যে আমার যে কনটেন্টটা আছে এটা একটা ওয়েল স্ট্রাকচার। এটাকে কি বলে? ওয়েল স্ট্রাকচারড। মানে পড়তে, মানে ধরেন আমি এমনভাবে আমার ব্লগ পোস্টটাকে পাবলিশ করতে হবে যেন এটা পড়তে মানে কমফোর্টেবল হয়। রিডার যারা আছে বা অডিয়েন্স যারা আছে তারা যেন পড়তে জিনিসটা কমফোর্টেবল হয়। তারা যেন বোরিং ফিল না করে। ঠিক আছে? সেজন্য একসাথে আমরা প্যারাগ্রাফ একসাথে না লিখে এটাকে সেপারেট করে এভাবে পয়েন্ট আকারে হেডিং দিয়ে, সাবহেডিং দিয়ে আমাদেরকে হচ্ছে মেইনটেইন করতে হবে ব্লগ পোস্টটাকে।
সো এইজন্য আমরা একটা টুল ইউজ করতে পারি। এইটা আমরা ChatGPT থেকেও করতে পারি বা আদার্স এআই টুল থেকেও আমরা করতে পারি। সো এখন যেহেতু এআই এর সময়, এখন যেহেতু এআই চলে আসছে, সো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে আমাদের ডিজিটাল মার্কেটিং এ ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আমাদের এই জিনিসটা হচ্ছে মেইনটেইন করতে হবে। সো এআইটা যেহেতু আমাদের প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে, সো আমরাও এআইটাকে ইমপ্লিমেন্ট করব আমাদের ডিজিটাল মার্কেটিং এ। সো ব্লগ পোস্টের ক্ষেত্রেও সেম। সো এখানে আমরা যখন gravitywrite.com এ আসলাম, এখানে হচ্ছে ফার্স্ট অল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা লগইন করব। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তারা হচ্ছে অ্যাকাউন্টসে সাইন আপ করে নিতে হবে। ওকে? তো আপনাদের ক্লাসে যেহেতু ChatGPT দেখানো হয়েছে, সো এইজন্য আমি এই একটা ডিফারেন্ট আরেকটা টুল দিয়ে আমি দেখাচ্ছি। ঠিক আছে? সো এখানে আমাদের কি পাবো, এখানে আমরা গ্র্যাভিটি রাইটে এখানে হচ্ছে আমরা অনেকগুলো টুলস একসাথে পাবো। আমরা এখানে হচ্ছে ইউটিউব থেকে শুরু করে ইউটিউবের টাইটেল, ইউটিউবের ডেসক্রিপশন, ভিডিও ডেসক্রিপশন, তারপর হচ্ছে ব্লগ পোস্ট, তারপর হচ্ছে ওয়েবসাইটের কনটেন্ট, হ্যাঁ? তারপর হচ্ছে এখান থেকে আমাদের ব্লগ পোস্টের জন্য আইডিয়া জেনারেট করতে পারবো। ঠিক আছে? সো আমরা যদি এখানে জাস্ট এখানে যদি আমরা লিখি ব্লগ, আওয়ার লাইব্রেরি থেকে এখানে যদি আমরা লিখি ব্লগ, তাহলে এখানে আমাদের আসতেছে ব্লগ টুলস এর মধ্যে আমরা পাচ্ছি ব্লগ টাইটেল জেনারেটর, ব্লগ কন্টেন্ট ক্যালেন্ডার, তারপর হচ্ছে এই যে ব্লগ পোস্ট, কুইক ওয়ান ক্লিক ব্লগ পোস্ট, রিরাইট আর্টিকেল উইথ কিওয়ার্ডস, ঠিক আছে? অ্যাডভান্স ব্লগ পোস্ট, এসইও অপটিমাইজড ব্লগ পোস্ট, ঠিক আছে? স্যার এখানে আরেকটা টুল আমরা দেখতে পাচ্ছি হিউম্যান রিটেন ব্লগ পোস্ট। এগুলো হচ্ছে ব্লগ পোস্ট রিলেটেড টুলস গুলা। আর এখানে যদি আমরা ব্লগ না লিখে আমরা যদি ইউটিউব সার্চ করি, ইউটিউব লিখি, ইউটিউব, তাহলে আমরা এখানে পাচ্ছি এই যে ইউটিউবের টাইটেল এন্ড থাম্বনেইলের জন্য আইডিয়া নিতে পারবো আমরা এখান থেকে। এখানে অনেকগুলো কাজ আমরা একসাথে এখান থেকে করতে পারবো। ঠিক আছে? সো বাম পাশে আমরা চলে আসবো টুল থেকে ব্লগ টুলস, এখান থেকে ক্লিক করব। ক্লিক করে আমাদের ব্লগ টাইটেল জেনারেটর একটা দেখতে পাচ্ছি, আর হচ্ছে রিরাইট আর্টিকেল, এসইও অপটিমাইজ ব্লগ। এগুলো কিছু ফ্রি ভার্সন আছে, কিছু ফ্রি ভার্সন যেগুলো, এগুলো যেমন ব্লগ টাইটেল জেনারেটর আমরা ফ্রিতে পাবো। আর এই যে ব্লগ পোস্ট জেনারেটরের জন্য পাবো এসইও অপটিমাইজ ব্লগ, এটা আমরা ফ্রিতে পাবো। আর বাকিগুলো প্রিমিয়াম। ঠিক আছে? হ্যালো স্যার হ্যালো হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছেন? ইমাম মালিক? হ্যাঁ স্যার এই এই আমরা আমাদেরকে ফাইবারে যে দেখায় কন্টেন্ট রাইটিং এ ওরা যে মানে ডিসক্রিপশনে দেওয়া থাকে এএল দিয়ে জেনারেট করা প্যারাগ্রাফ লিখে দিবে, এটা কি ওইটাই? মানে এখান থেকে এএল দিয়ে জেনারেট করে নেবে নাকি? এআই দিয়ে মানে জেনারেট এটা করতে কি আপনি ওইটা? ChatGPT থেকে করতে পারেন। ChatGPT থেকে করতে পারেন, Google Gemini থেকে করতে পারেন। ও, ওইগুলো যে এআই দিয়ে যেই করে লেখা থাকে যে মানে এত ওয়ার্ড যে প্যারাগ্রাফ লিখে দেবে, এআই দিয়ে জেনারেট করা। তো ওইগুলো চ্যাট জিপিটি আর এই যে জেমিনাই থেকে। হ্যাঁ, ChatGPT, Gemini থেকে করতে পারবেন। যেকোনো এআই টুল থেকে করতে পারবেন। এই ChatGPT থেকে, কারণ ChatGPT টা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার এআই টুলস এর মধ্যে। ওকে ওকে স্যার। ওকে। সো এইটা আমরা যেটা ইউজ করতেছি Gravity Write, এটাও এআই টুল। ঠিক আছে? আচ্ছা। স্যার একটা কোয়েশ্চেন, হুম। এখান থেকে কি কোনো ভিডিও দিতে পারবো না শুধু লেখালেখি? শুধু লেখালেখি। হুম। টেক্সটের কনটেন্ট, যে জায়গায় আমাদের টেক্সটের কনটেন্ট গুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, টেক্সট কনটেন্টের জন্য না, এটা আমাদের কাজে আসবে। ঠিক আছে? তো এটা শুধুমাত্র টেক্সট কনটেন্টের জন্য, ভিডিওর জন্য না। স্যার তাহলে এই যে আমরা এখন ইদানিং দেখতেছি এটা বেশি যে যে কোনো স্টোরি টেলাররা ওরা দেখি এআই দিয়ে এরকম মানুষের যে কোনো একটা ধরুন কথা বলতেছে, ওখানে মানুষের ছবি দিয়ে দিতেছে, যেমন একজন এই কাজটা করছে ওই ছবিটা দিয়ে দিচ্ছে, মানে বোঝা যাইতেছে এআই করে। ওইটা কোন টুল ব্যবহার করে? আচ্ছা, এটার জন্য টুল আছে। ওটার জন্য পেইড টুল, ফ্রি টুল আছে। ওটা আমি আরেকদিন আপনাদেরকে বলবো, সমস্যা নাই। এখন যে টপিকে আছি এটাতে থাকি। ওটার জন্য টুল আছে। ওটা ফ্রি টুল, সবগুলোরই ফ্রি ভার্সন, পেইড ভার্সন আছে। তবে ফ্রি টুলগুলো লিমিটেড। ফ্রি টুলগুলোতে আপনি লিমিটেড কাজ করতে পারবেন। ধরেন ভিডিওর যে মানে ভিডিও জেনারেট করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে একজন ক্যারেক্টার আসবে, একটা ক্যারেক্টার আসবে, তাকে আমি স্ক্রিপ্ট দিয়ে দিব, সে হচ্ছে বলবে ক্যামেরার সামনে এসে বসে। হ্যাঁ, আপনি যেটা বলতেছেন। সো ওইটার জন্য মানে ধরা গেছে যে দেখেন হচ্ছে ওইটার জন্য হচ্ছে আমাদের মেক্সিমাম পেইড টুল ইউজ করতে হয়। হুম? পেইড টুল ইউজ করতে হচ্ছে।
বিকজ অফ তারা কিন্তু প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর। সো তারা এআই দিয়ে জেনারেট করে তারা পাবলিশ করে দিচ্ছে। সো এখানে লিমিটেড কাজ করলে দেখা গেছে যে একটা ভিডিও সে পাবলিশ করতে পারতেছে, বা একটা ভিডিওর তার লিমিটেশন, তখন কিন্তু আর সে বেশি ভিডিও বানাতে পারবে না। একটা দুটো দিলেই তার লিমিট শেষ। সেই জন্য এগুলো পেইড ভার্সনে হয়, ঠিক আছে? পেইড ভার্সনের টুল কিনে নিলে সাবস্ক্রিপশন, তখন হচ্ছে সে আনলিমিটেড করতে পারবে। আচ্ছা, এখন আমাদের ব্লগ কন্টেন্ট জেনারেটর, টাইটেল জেনারেটর যেটা, তারপর হচ্ছে আমাদের এসইও অপটিমাইজ ব্লগ, এই দুইটা টুল আমরা হচ্ছে এখন এখানে ইউজ করব। সো ইউজ করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ধরেন এখান থেকে চ্যাটজিপিটি থেকে একটা আইডিয়া নিব। দেখেন এখন কিন্তু চ্যাটজিপিটি যে ওপেন এআই যে টুলটা, চ্যাটজিপিটি টুল, এটা শুধুমাত্র কন্টেন্ট জেনারেট করার জন্য না, এখান থেকে অনেকে পড়াশোনা করার কাজে এটা ইউজ করে। ইনফরমেশন জেনারেট করার জন্য, ইনফরমেশন গেদার করার জন্য, বা পড়াশোনা করার জন্য, টুকটাক প্রবলেম সলভিং করার জন্য কিন্তু চ্যাটজিপিটি, আগে যেমন গুগল ইউজ করা হতো, গুগলে সার্চ করা হতো, এখন কিন্তু সেম ওইভাবে এখন হচ্ছে চ্যাটজিপিটি ইউজ করা হচ্ছে। যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে, যারা হচ্ছে প্রোগ্রামিং সেক্টরে আছে, তারাও কিন্তু সবসময় এই চ্যাটজিপিটি থেকে ইনফরমেশন নিয়ে থাকে, ঠিক আছে? সো এই জন্য আপনি এখান থেকে ইনফরমেশন নিতে পারেন। ধরুন আমাদের একটা ইনফরমেশন দরকার, সো আমরা এখান থেকে ইনফরমেশন নিব হচ্ছে এখন আহ, কোন ব্লগ পোস্টগুলা বা কোন নিশগুলার, ব্লগ পোস্টে কোন নিশগুলার চাহিদা সবচেয়ে বেশি। আমরা যদি চ্যাট জিপিকে আমরা আস্ক করি, তাহলে বলতে পারি seven years 7 years of experience. Which blog, which niche are popular blog post nowadays? এটা যদি আমি বলি, তাহলে হচ্ছে সে আমাদেরকে কয়টা পয়েন্ট দিবে যেগুলো ব্লগ পোস্টের জন্য পপুলার এখন রাইট নাও। সো হেলথ অ্যান্ড ওয়েলনেস, এইটা একটা নিশ হতে পারে। তারপর হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, টেকনোলজি অ্যান্ড গ্যাজেটস, সাস্টেনেবিলিটি অ্যান্ড ইকো লিভিং, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অনলাইন বিজনেস, ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল, এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, ই-কমার্স অ্যান্ড প্রোডাক্ট রিভিউজ, গেমিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট, তারপর হচ্ছে এআই অ্যান্ড অটোমেশন, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে 10টা পয়েন্ট আমাদেরকে দিল। আমরা যদি এখানে আরো একটা প্রম্পট দিই যে আমরা জেনারেট মোড যদি দিই, তাহলে হচ্ছে সে 10টা পয়েন্টের বাইরে আরো অনেকগুলো হচ্ছে সে জেনারেট করে দিবে। কিন্তু এখানে মোটামুটি আমরা ধরতে পারি এই টপ 10 এগুলো যে 10টা নিশ, এগুলো নিয়ে হচ্ছে ব্লগ পোস্ট নিয়ে আমরা চাইলে কাজ করতে পারি, এগুলো নিয়ে ব্লগিং করতে পারি চাইলে। সো এখান থেকে ধরুন আমি যেকোনো একটা অপশন পিক করব, ঠিক আছে? যেমন এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এই নিশটা যদি আমি নেই, সো এটা আমি জাস্ট টপিকটা আমি নিলাম, ঠিক আছে? যে এই টপিকগুলো আমরা ব্লগ পোস্ট করতে পারি বা ব্লগ নিয়ে আমরা কাজ করতে পারি। সো আমরা জাস্ট এখানে চলে আসবো গ্র্যাভিটি রাইটে, আসার পরে আমরা এখানে ব্লগ টাইটেল জেনারেটর, এটা যদি আমরা দেখি ব্লগ টাইটেল জেনারেটর, সো এখানে আমাদেরকে হচ্ছে এই যে অ্যান্টেরিয়র ফোকাস কিওয়ার্ড, যেটা আমাদের টার্গেটেড কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড, সেম থিং যেটা বলে না কেন আমরা, সেটা হচ্ছে আমরা এখানে দিব। সো আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টপিক প্লাস ফোকাস কিওয়ার্ড। সো নাম্বার অফ ব্লগ টাইটেল সিরিজ, সো এখানে আমরা দিলাম হচ্ছে 5, 5টা টাইটেল আমাদেরকে জেনারেট করে দিবে। মোর সেটিংসের মধ্যে কি আছে, এখানে ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, সো ইংলিশেই থাকবে। সো আমরা এখানে দিলাম টার্গেট কিওয়ার্ড আর হচ্ছে কয়টা আমরা চাচ্ছি টাইটেল, 5টা। সো আমরা এখানে ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করব। তাহলে এখানে আমাদেরকে 5টা টাইটেল দিয়ে দিবে, গ্র্যাভিটি রাইট আমাদেরকে 5টা টাইটেল দিয়ে দিবে।
সো এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে কোনো একটা টাইটেল আমরা এখান থেকে পিক করব। ধরেন আমরা এখান থেকে নিব দ্য ফিউচার অফ ওয়ার্ক, হোয়াই এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট আর দ্য কিজ টু সাকসেস। ঠিক আছে? আরেকটা হচ্ছে বিয়ন্ড দ্য ক্লাসরুম, ইনোভেটিভ অ্যাপ্রোচেস টু এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ব্লগের টাইটেল। ঠিক আছে? সো আমরা এখানে দিতে পারি ধরেন দ্য ফিউচার অফ ওয়ার্ক। ধরেন এটা যদি আমরা নেই, এটা কপি করে আমরা নোটপ্যাডে রেখে দেব। সো নোটপ্যাডে রেখে দিব। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা আরেকটা টুল আমরা ইউজ করব। সো সেটা হচ্ছে আমাদের এসইও অপটিমাইজড ব্লগ পোস্ট। এটা আমরা নতুন একটা ট্যাবে ওপেন করব। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দুইটা অপশন পাবো। একটা হচ্ছে এন্টার ইউর ফোকাস কিওয়ার্ড, আমাদের ফোকাস কিওয়ার্ডটা এখানে দিতে হবে। আর হচ্ছে আমাদের এখানে কয়েকটা কিওয়ার্ড আমরা দিতে পারবো যেগুলো আমাদের ব্লগ পোস্টের মধ্যে আমরা প্লেস করতে চাই। মানে ধরেন এখানে ইমেল মার্কেটিং এর যেটা আপনারা পোস্ট দেখতে পাচ্ছেন, এখানে ইমেল মার্কেটিংটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। ঠিক আছে? সো এখানে ইমেল মার্কেটিং এই ফোকাস কিওয়ার্ডটা এটা টাইটেল, হেডিং, সাবহেডিং, প্যারাগ্রাফ বিভিন্ন জায়গায় হচ্ছে প্লেস করা আছে। সো এইটার কথাই হচ্ছে এখানে বলা হচ্ছে যে আপনি কোন কোন কিওয়ার্ডগুলোকে আপনার ব্লগ পোস্টের মধ্যে ইনকর্পোরেট মানে ইনজেক্ট করতে যাচ্ছেন, মানে প্লেস করতে যাচ্ছেন। ঠিক আছে? সো আমরা এখানে বেশ কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিতে পারি। সাথে সাথে এখানে আমরা আমাদের ফোকাস কিওয়ার্ড দিয়ে দিতে পারি। সো ফোকাস কিওয়ার্ডটা আমরা যদি হচ্ছে এখান থেকে আমরা যেটা টাইটেল জেনারেট হলো, এখানে হোয়াই এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট, এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমাদের যদি ফোকাস কিওয়ার্ড হয়। এর আগে যেটা আমরা দেখেছিলাম বা এখানে এই যে ব্লগ পোস্টে যেটা আমরা দিয়েছিলাম যে এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট, সেটা দিয়ে আমরা ফার্স্ট অফ অল আমরা যেটা করবো আমরা গুগলে সার্চ করবো এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। সার্চ করার পরে এখানে আমাদের অনেকগুলো রেজাল্ট চলে আসবে ফার্স্ট পেজে। ঠিক আছে? সো আমরা যদি একদম নিচের দিকে দেখি, সো এখানে আমার পিপল অলসো সার্চ ফর, তার মানে এখানে যে কিওয়ার্ডগুলো আমার সাজেশনে আসছে এগুলো হচ্ছে কি এই কিওয়ার্ডগুলো দিয়ে প্রতিনিয়ত সার্চ হচ্ছে, মানে এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করা হচ্ছে। এইগুলো হচ্ছে রিলেটেড কিওয়ার্ড, এগুলোকে কি বলে? রিলেটেড কিওয়ার্ড। এইটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড এডুকেশনাল স্কিল ডেভেলপমেন্ট। এটার সাথে সাথে এই পিপল অলসো সার্চ ফর এই যে লিস্টগুলো আছে এগুলো হচ্ছে আমাদের রিলেটেড কিওয়ার্ড। ঠিক আছে? যেগুলো দিয়ে মানুষ সার্চ করে। এখন এই যে রিলেটেড কিওয়ার্ডগুলো আছে এইগুলো হচ্ছে আমরা নিয়ে আসবো এখানে। কোথায়? আমাদের এই যে হোয়াট আর দ্য কিওয়ার্ডস ইউ ওয়ান্ট টু ইনকর্পোরেট ইনটু ইউর ব্লগ পোস্ট। সো এখানে আমরা কয়েকটা কিওয়ার্ড এখানে নিয়ে আসবো যেগুলো দিয়ে সার্চ করে। সো আমরা এখানে ফোকাস কিওয়ার্ডটা ফার্স্ট অফ অল দিয়ে দিব, এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট, এটা আমাদের ফোকাস কিওয়ার্ড। আর এখানে আমাদের কয়েকটা কিওয়ার্ড আমরা এখান থেকে পিক করব, যেমন হচ্ছে আপনার এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট এক্সাম্পলস, এটা আমরা দিব। এটাকে আমরা একটা নিব। তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট, এটা নিব। তারপর হচ্ছে আমরা এখান থেকে নিব ইম্পর্টেন্স অফ স্কিল ডেভেলপমেন্ট ইন স্টুডেন্টস। তারপর হচ্ছে আমরা এই যে টপ 10 স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ। সো এটা যদি বাংলাদেশের ব্লগ পোস্ট বাংলাদেশের জন্য পাবলিশ করবো, আমরা বাংলাদেশের কিওয়ার্ড রিলেটেড এটা আমরা নিতে পারি। হ্যাঁ, সো এই চারটা। ঠিক আছে? দেন হচ্ছে এডুকেশন ভার্চেস স্কিল ডিবেট পয়েন্টস, ফ্রি স্কিল ডেভেলপমেন্ট কোর্স, এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস। সো এই যে আমরা কোর্সেস যেটা আছে এটাও র্যাঙ্কিং কিওয়ার্ড। সো এটা আমরা কপি করে এখানে দিব। ঠিক আছে? তাহলে আমাদের টোটাল 5টা কিওয়ার্ড এখান থেকে আমরা নিলাম যেগুলো আমরা ইনকর্পোরেট করতে যাচ্ছি ব্লগ পোস্টে। সো এই 5টাকেই আমরা কি করব? আমাদের ব্লগ পোস্টে ইনকর্পোরেটে দিয়ে দিব, যে ইনকর্পোরেট। এগুলো কমা কমা দিয়ে সেপারেট করতে হবে, একটা করে নিয়ে এখান থেকে দিয়ে কমা কমা দিয়ে আরেকটা দিতে হবে, কমা দিয়ে হচ্ছে সেপারেট করতে হবে। তারপর হচ্ছে আমরা এটা নিব,
কমার পরে স্পেস দিতে হবে সেপারেট করার জন্য, ঠিক আছে? ঠিক আছে, এগুলো আমরা নিলাম। এখানে আমরা দুইটা কাজ করলাম, একটা হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা দিলাম, আর একটা হচ্ছে যে কিওয়ার্ডগুলোকে আমাদের ব্লগ পোস্টে আমরা ইনকর্পোরেট করতে যাচ্ছি, ব্লগ পোস্টে আমরা প্লেস করতে যাচ্ছি, এইগুলোকে আমরা দিলাম এখানে, ঠিক আছে? দেন এখন হচ্ছে জাস্ট আমাদেরকে এখানে ক্রিয়েট কন্টেন্ট, ঠিক আছে? সো এখানে এডুকেশন আর স্কিল ডেভেলপমেন্ট এ প্যাথওয়ে টু সাকসেস, অল্টারনেটিভ টাইটেল, এখানে ওকে দুইটা টাইটেল দিল। যদিও অলরেডি আমরা টাইটেল জেনারেট করেছি এটার জন্য, তাও এখান থেকে আমরা আবার নতুন করে আবার টাইটেল পাবো, যখন এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট এ পাথওয়ে টু সাকসেস, এটা একটা দিল, আর একটা হচ্ছে অল্টারনেটিভ একটা টাইটেল আমাদেরকে দিল, যেটা আমাদের জন্য কমফোর্টেবল আমরা মনে করি। এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট দ্য কর্নারস্টোনস কর্নারস্টোনস অফ ক্যারিয়ার গ্রোথ, ঠিক আছে? সো এটা দিলাম। তো এটা আমাদের কাছে মনে হচ্ছে এটা ইজিলি রিডেবল। সো কন্টেন্টের যেটা আমাদের মেনটেন করতে হবে সেটা হচ্ছে আমাদের কন্টেন্টটা ইজিলি রিডেবল হতে হবে, যেটা হচ্ছে এখানে পয়েন্টটা মেনশন করা আছে কিনা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখানে মেনশন করা নেই। সো আমাদের কন্টেন্টটা অবশ্যই ইজিলি রিডেবল হতে হবে, মানে সহজে যেন হচ্ছে আমাদের অডিয়েন্সরা বুঝতে পারে, ঠিক আছে? এই ৩ টা মেজর পয়েন্ট আমাদের কনটেন্টের ক্ষেত্রে আমাদেরকে মেইনটেইন করতে হবে। এই ৩ টা মেজর পয়েন্ট। একটা হচ্ছে ইউনিক কনটেন্ট, একটা হচ্ছে স্যার আপনি কোয়ালিটি। এটা কিসে টাইপ করলেন? হ্যাঁ, হ্যাঁ। আপনি এই যে এখানে যে টাইপ করলেন, এই জিনিসটা কিসে টাইপ করলেন? কোনটা? এই যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এখন, https:/mailchimp.com। https কোথায়? স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে এখন যে এখানে আছেন যে। এখন তো গ্র্যাভিটি রাইট ওয়েবসাইটে আছি আমরা। গ্র্যাভিটি রাইট। হ্যাঁ হ্যাঁ, এই ওয়েবসাইটের মধ্যে। আচ্ছা, এই বুঝতে পারছি ওয়েবসাইটে স্যার। আমরা এখন একটা আমরা টুল নিয়ে, আপনি কি ফার্স্ট থেকে ছিলেন না ক্লাসে? আমি ছিলাম স্যার, কিন্তু হঠাৎ করে আপনি ওখান থেকে টাইপ করে আমরা তো এসে। হ্যাঁ, আমরা তো এখানেই ছিলাম। হ্যাঁ, আমরা হচ্ছে গ্র্যাভিটি রাইটের এসইও অপটিমাইজড ব্লগ পোস্ট এই টুলটা ইউজ করতেছি এখন। এই টুলে আছি আমরা। এখানে অনেকগুলো টুল আছে। গ্র্যাভিটি রাইটের এখানে অনেকগুলো টুল আছে। এটা হচ্ছে বিশেষত গ্র্যাভিটি রাইট এই ওয়েবসাইটটা, এটা হচ্ছে একটা এআই ওয়েবসাইট, এআই বেসড। এটার কাজ হচ্ছে টেক্সট কনটেন্টগুলো জেনারেট করা বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য। সেটা ইউটিউবের জন্য হতে পারে, তারপর ব্লগ পোস্টের জন্য হতে পারে, সোশ্যাল মিডিয়ার জন্য হতে পারে। হ্যাঁ? সো আমরা এখন ব্লগ পোস্ট নিয়ে কাজ করতেছি। এসইও অপটিমাইজড ব্লগ পোস্ট এই টুলটা আমরা ইউজ করেছি এখন। আর এর আগে আমরা ইউজ করেছিলাম ব্লগ টাইটেল জেনারেটর। ঠিক আছে? এখানে আমরা আমাদের কাজ হচ্ছে কি, এখানে আমরা ব্লগ পোস্ট এসইও অপটিমাইজড ব্লগ পোস্টের ক্ষেত্রে আমরা ২ টা কাজ করছি এখানে। একটা কাজ হচ্ছে যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিলাম এখানে, যে নিশ নিয়ে আমরা কাজ করতেছি, মানে যে নিশ নিয়ে আমরা ব্লগটা পাবলিশ করব। যে নিশের জন্য কনটেন্ট রাইটিং করতেছি, আমরা কনটেন্ট রাইট করতেছি। এখানে আমাদের ফোকাস কিওয়ার্ড দিতে হবে, আর হচ্ছে আমাদের কিছু এখানে এক্সট্রা কিছু কিওয়ার্ড দিতে হবে, যেগুলো হচ্ছে হাই র্যাঙ্কিং কিওয়ার্ড বা যেগুলো দিয়ে মানুষ সার্চ করে, খুঁজে। এই কিওয়ার্ডগুলো এখানে দিতে হবে। ঠিক আছে? দেন আমাদের এটা জেনারেট হয়ে যাবে। ওকে। সো আমাদের এখানে কনটেন্ট নেওয়ার সময় এই ৩ টা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের কনটেন্টটা অবশ্যই ইউনিক কনটেন্ট হতে হবে এবং কোয়ালিটি থাকতে হবে কনটেন্টের, এবং ইজিলি রিডেবল। মোস্ট ইম্পোর্টেন্ট থিং। আমাদের কনটেন্ট আমরা যত ইনফরমেটিভ করি না কেন, যত ইউনিক করি না কেন, এটা কিন্তু অডিয়েন্সের কাছে ইজিলি রিডেবল হতে হবে। তারা যেন সহজেই পড়তে পারে, বুঝতে পারে। সো এইজন্য ইজিলি রিডেবল করার জন্য আমাদের এটা ইউজার ফ্রেন্ডলি কনটেন্ট বানাতে হবে, বা ইউজার যেন সহজে পড়ে বুঝতে পারে, বা আমাদের এখানে কোনো হচ্ছে ধরেন আ মানে যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করব কনটেন্টের ক্ষেত্রে, ওয়ার্ডগুলো যেন সবার মানে ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে সিমিলার হয় বা পরিচিত হয়। মানে কঠিন কোনো কিওয়ার্ড আমরা কিন্তু এখানে ইউজ করব না। বা আমরা একটা ওয়ার্ডেরই অনেকগুলো সিমিলার ওয়ার্ড থাকে। তো যেগুলো সবচেয়ে বেশি পপুলার বা সবচেয়ে বেশি ইউজ হয়, মানে আমাদের বাংলাদেশে আমরা দেখেন আমরা ইংলিশে যে মানে ইংলিশে যে কনটেন্টগুলো পড়ি বা আমরা ইংলিশে কথা বলি, আমরা কিন্তু সবসময় কমন কিছু কিওয়ার্ড সব জায়গায় ইউজ করি। এগুলোরও সিমিলার কিছু কিওয়ার্ড আছে, এগুলো হয়তো অনেকেই জানে না। সো যেগুলো জানে
যেগুলোর সাথে সবাই পরিচিত, এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা আমাদের ব্লগ পোস্টে নিয়ে আসবো। সো এইজন্য এখানে একটা পয়েন্ট বলা আছে, সেটা হচ্ছে যে ইজিলি রিডেবল। ঠিক আছে? যেন সবাই সহজে পড়তে পারে। সেখানে ২ টা টাইটেল আমরা যদি কম্পেয়ার করি, সো এই টাইটেলটা দেখতে পাচ্ছি আমরা easier than second one, এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এ পাথওয়ে টু সাকসেস। সেখানে আমাদের কিওয়ার্ডগুলো আমাদের সাথে পরিচিত। এখানে আমাদের এই সেন্টেন্সটা একটু অল্টারনেটিভ টাইটেল যেটা, এটা হয়তো আমাদের পড়তে একটু প্রবলেম হচ্ছে বা আমাদের দেখে বুঝতে হবে এটা। ঠিক আছে? তারপর আমরা ফার্স্ট যে টাইটেলটা আমরা যেটা জেনারেট করেছি, সেটা হচ্ছে আমাদের দ্য ফিউচার অফ ওয়ার্ক, হোয়াই এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট আর দ্য কিজ টু সাকসেস। এটা আমরা চাইলে সাবহেডিং হিসেবে রাখতে পারি। ঠিক আছে? অথবা টাইটেল হিসেবে এটা যদি আমরা রাখি, তাহলে আমরা এইটাকে আমরা হেডিং হিসেবে রাখতে পারি। ওকে। সো এখন এখানে যে কনটেন্টগুলো জেনারেট হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা হচ্ছে কনটেন্টের যে ক্রাইটেরিয়াগুলো আছে, যে পয়েন্টগুলো আছে, এই যে দেখেন পয়েন্ট, এখানে পয়েন্ট মেইনটেইন করা হইছে। তারপর হচ্ছে হেডিং, সাবহেডিং মেইনটেইন করা হইছে। ঠিক আছে? সো এটা একটা ওয়েল স্ট্রাকচারড কনটেন্ট আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যখন এখানে ইনফরমেশন দিলাম, এই যে টপ 10 স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ। সো এখানে আমাদের দেখেন লিস্ট চলে আসছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশ, তারপর হচ্ছে ইউথ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, তারপর হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, তারপর হচ্ছে মানুষের জন্য ফাউন্ডেশন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। সো এখানে এই যে এগুলো আসছে, আমি যেখানে এগুলো কপি করে এগুলো পেস্ট করে দিব, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাকে কিন্তু পড়াশোনা করে এখানে দেখতে হবে। আমাকে পড়ে এখানে এগুলো সবগুলো পড়ে দেখতে হবে যে কোথায়, কোথায় চেঞ্জেস হবে। কোথায়, কোথায় আমি এগুলোকে রিপ্লেস করব। ধরেন এখানে যে ১০ টা ইনস্টিটিউট আছে, এই যে ১০ টা ইনস্টিটিউট আছে, এই ১০ টা ইনস্টিটিউটের মধ্যে ধরেন দেখা গেছে আমি এগুলোকে এডিট করে আমরা ইনস্টিটিউটের নাম চেঞ্জ করতে পারি। এখন দেখেন আপনি যেই কনটেন্ট নিয়েই কাজ করেন না কেন, ফার্স্ট অফ অল মেক সিউর করতে হবে যে আপনি যেই নিশ নিয়ে আপনি কাজ করবেন বা যে ধরনের কনটেন্ট আপনি ব্লগ পোস্টে লিখে পাবলিশ করবেন, আপনাকে অবশ্যই ওই টপিক বা ওই নিশের উপর পড়াশোনা থাকতে হবে। সোজা কথা। মানে আপনাকে জিনিসটা নিজে আগে জানতে হবে। কারণ আপনি একটা কনটেন্ট দিচ্ছেন। ধরেন এই যে ডেইলি স্টারে যাদের কনটেন্ট যায় বা প্রথম আলোতে কিছু লেখক আছে, অথর আছে, তারা লেখালেখি করে বা বিভিন্ন বইয়ে এই যে লেখক যারা আছে, এরা যে লেখালেখি করতেছে বিভিন্ন টপিক নিয়ে, এরা কিন্তু ওইসব আ ওইসব টপিকের উপর তারা কিন্তু পড়াশোনা করে দেন হচ্ছে তারা লিখে। তারা কিন্তু নিজেদের মনের মানে নিজের মন গড়া কিন্তু কোনো কিছু এখানে লিখে নাই। এখানে আর আপনি ব্লগ পোস্টে যখন আসবেন তখন তো আপনাকে এটা অবশ্যই ভ্যালিড হতে হবে। সো এইজন্য এআই থেকে যেটা জেনারেট করা হবে, এটার সরাসরি কপি না করে আমাদেরকে এর আগে রিসার্চ করতে হবে। আপনি যে টপিক নিয়ে ব্লগ পোস্ট করবেন, ওইটার উপর আপনার নলেজ থাকতে হবে। সোজা কথা। নলেজ থাকতে হবে এবং মোটামুটি ভালো নলেজ থাকতে হবে। কারণ আপনি এই যে কনটেন্টটা পাবলিশ করবেন, এটা হাজার, হাজার লাখ, লাখ মানুষ কিন্তু ভিজিটর আসবে এবং তারা দেখবে। এখানে এমন কোনো ইনফরমেশন দেওয়া যাবে না ব্লগ পোস্টে যেটা ভ্যালিড না। ঠিক আছে? সো এইজন্য যথেষ্ট পরিমাণে আপনাকে প্রচুর পরিমাণে রিসার্চে সময় দিতে হবে। কনটেন্ট জেনারেট করাটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার এটা ভ্যালিড কিনা এবং এটা ইনফরমেটিভ কিনা, ইউনিক কিনা। হুম? সো এইজন্য এখানে দেখেন আমরা একটা কিওয়ার্ড দিয়েছিলাম যেটা হচ্ছে টপ 10, এই যে এখানে দেখেন টপ 10 স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ। সো এটা আমাদের এসইওর জন্য কাজ করবে। অবশ্যই কাজ করবে। কিন্তু এটা এসইওর জন্য কাজ করবে, এর চেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে যে ইনফরমেশনগুলো আমি দিলাম, এগুলো কি ভ্যালিড কিনা? বা এগুলো কতটুকু গুরুত্ব বহন করে, কতটুকু ভ্যালিডিটি বহন করে, এটা আমাদেরকে বুঝতে হবে। সো আমাদের শুধুমাত্র এসইওর দিকে তাকিয়ে আমাদের কনটেন্টটা আমরা পাবলিশ করব, সেটা আমাদের ফার্স্ট পেজে র‍্যাংক করবে, এইটার কথা চিন্তা না করে ফার্স্ট অফ অল আমাদের চিন্তা করতে হবে যে এটা ভ্যালিড কিনা। কারণ হচ্ছে গুগল আপনার কিওয়ার্ডের চেয়েও বেশি গুরুত্ব দিবে আপনার কনটেন্টের ভ্যালিডিটি, আপনার কনটেন্টের সত্যতা। মানে কতটুকু সত্য এটা, হ্যাঁ? এটা কিন্তু ডিপেন্ডস অন রিসার্চ, ডিপেন্ডস অন নলেজ, যে আপনার নলেজ কতটুকু, আপনি বুঝে শুনে লিখতেছেন কিনা, নাকি জাস্ট আপনার এআই আসছে আপনি কপি পেস্ট করে দিয়ে দিলেন। সো এই জন্য এগুলোতে যথেষ্ট পরিমাণে রিসার্চের সময় দিতে হবে যেই নিশ নিয়ে আপনি কাজ করবেন। এবং এটার জন্য আপনি পড়াশোনা করতে হবে, আপনি গুগলে সার্চ করে আপনি বিভিন্ন ব্লগ পোস্ট পড়তে হবে। হুম? ব্লগ পোস্ট পড়তে হবে, সেখান থেকে আপনি নলেজ নিতে হবে, বই পড়তে হবে বা ইউটিউবের কোনো ভ্যালিড যদি চ্যানেল থাকে, তারা হচ্ছে এটা যদি মানে ইনফরমেটিভ কোনো চ্যানেল থাকে, সেগুলোর ভিডিও দেখতে হবে, বই পড়তে হবে, ইন্টারনেটে ব্রাউজ করে ঘাটাঘাটি করতে হবে। জিনিসগুলো সম্পর্কে আপনি ভালোভাবে নলেজ নিতে হবে। তারপরে হচ্ছে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। কারণ একজন কনটেন্ট রাইটার একটা টপিকের উপর কখন কনটেন্ট লিখতে পারে? যখন সে ওই জিনিসটা সম্পর্কে জানে, ওই জিনিসটা সম্পর্কে সে knowledgeable, তখনই শুধুমাত্র সে কিন্তু ওইটা নিয়ে লেখালেখি করতে পারে। এখন একটা বিষয়বস্তু সম্পর্কে আপনি একদমই জানেন না, আপনার নলেজ নাই, তখন কিন্তু আপনি শুধুমাত্র এআই দিয়ে জেনারেট করে আপনি এই জিনিসটা যখন আপনি পাবলিশ করবেন, তখন কিন্তু সেখানে দেখা গেছে যে
কিছু গ্যাপ রয়ে যাবে। ধরেন কিওয়ার্ডের গ্যাপ রয়ে যাবে বা ইনফরমেশন এ কিছু গ্যাপ রয়ে যাবে। হ্যাঁ? কারণ এআই আমাদেরকে 100% ট্রু বা 100% ভ্যালিড রেজাল্ট কিন্তু দেয় না সবসময়। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। সো এগুলোকে আমরা জাস্ট কি করব? আমরা এগুলোকে আমি একটা পুরো একটা প্রসেস আপনাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ? এই প্রসেসটা হচ্ছে মেইনটেইন করতে হবে এভাবে। এখন আমরা এই যে টাইটেলটা আছে এটাকে আমরা কপি করব। কপি করে এটার পর আমরা একটা সেপারেটর দিব এখানে। এখানে টাইটেলটা রাখবো। তারপর হচ্ছে আমরা এই যে টেবল অফ কনটেন্টস এখানে দেখেন এটা কত মানে কনটেন্ট গুলো পরিপাটি করা আছে। একদম ৮ টা পয়েন্ট এখানে দেওয়া আছে। 1 থেকে 8 পর্যন্ত পয়েন্ট দেওয়া আছে। প্রত্যেকটা পয়েন্টের এখানে টাইটেল দেওয়া আছে। তার মানে এটা অডিয়েন্সের জন্য এটা মানে হচ্ছে অডিয়েন্সরা এটা বোরিং ফিল করবে না যে এখানে পয়েন্টগুলো সেপারেট করা আছে এবং প্রত্যেকটা পয়েন্ট আলাদাভাবে ডিসকাস করা আছে। ঠিক আছে? স্ট্রাকচারড ওয়েতে আছে। সো আমরা এটা পুরোটা কপি করে নেব। আর এখানে যদি অপশন আছে কিনা আমরা দেখি। এখানে একবারে কপি করার অপশন আমাদের আছে এখানে। যদি দেখি। ওয়েট করতে হবে। এটাকে এখানে মার্ক করে আমরা চাইলে যদি হচ্ছে ধরেন কোনো স্পেসিফিক একটা পার্ট নিতে চাই, তাইলে আমাদেরকে হচ্ছে মার্ক করে আমরা নিব। আর যদি পুরোটা একসাথে আমরা কপি করতে চাই, তাহলে আমাদের এখানে একটা অপশন পাবো আমরা কপি। এই যে কপি করলে পুরো কনটেন্ট একসাথে কপি হয়ে যাবে। তখন আমরা কি করতে পারবো? এটা পুরোটা যেটা আমাদের লাগবে সেটা আমরা রাখবো, বাকিটা আমরা ইগনোর করব। সো আমরা এখানে আমাদের স্টার এই যে যেগুলো হ্যাশ দেওয়া আছে তার মানে এগুলো হচ্ছে সেপারেট, আলাদা আলাদা। ঠিক আছে? সো কপি করার পরে এখানে আমরা এই যে এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট আমরা অল্টারনেটিভ যেটা টাইটেল এটা আমরা ফেলে দিব। তারপর হচ্ছে টেবল অফ কন্টেন্টস এখানে আমরা হচ্ছে কোনো আইকন ইউজ করতে পারি চাইলে। ওয়েবসাইটে যখন পাবলিশ করব তখন এখানে আমরা চাইলে কোনো আইকন ইউজ করতে পারি। সো এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট এটা হচ্ছে পাথওয়ে টু সাকসেস। সো এটাকে হচ্ছে এখন আমরা ধরেন এখন এআই থেকে এটা জেনারেট হলো। এখন এখান থেকে আমরা আরো কিছু জিনিস দেখব, যেটা হচ্ছে যে আমাদের যেগুলো আমাদের বিশেষত বাংলাদেশের ডেটা যেগুলো যেমন টপ 10 স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ। এই টাইটেলটা দিয়ে এখন যদি আমরা গুগলে সার্চ করি, সো আমাদের এখানে দেখতে পাচ্ছি এখানে স্কিল ডেভেলপমেন্টের ইনস্টিটিউটের কথা যখনই আসবে তখন কিন্তু আপনার হচ্ছে আহ, আপনার যেগুলো আইটি ট্রেনিং প্রোভাইড করে যে ইনস্টিটিউটগুলো এগুলোর কথা আসবে। কোনো ইউনিভার্সিটির মানে কথা এখানে আসবে না। এখানে দেখেন এখানে স্কিল ডেভেলপমেন্টের মধ্যে আমরা বেশ কিছু ইনস্টিটিউট দেখতে পাচ্ছি। সো আমার প্রতিষ্ঠানটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার প্রিভিয়াস প্রতিষ্ঠান ইউআই ল্যাব। আমি এর আগে যেখানে ছিলাম এখন ওই যে এখন রাইট নাও এখানে আছি। তারপরে এখান থেকেই তো আপনাদেরকে ক্লাস নিলাম। আমি এখান থেকে গিয়ে আপনাদের এর ক্লাস নিলাম। এই যে কোরাস ট্রাস্ট বাংলাদেশ, কোরাস ট্রাস্ট। তারপর হচ্ছে আপনার এই যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ব্যাসিস মানে বিআইটিএম, ইউরোপিয়ান আইটি ইনস্টিটিউট। সো এখানে বেশ কয়েকটা ডেটা আমরা দেখতে পাচ্ছি, বেশ কয়েকটা ইনস্টিটিউটের ডেটা। তারপর এখানে বিজনেস ইন্সপেকশন বিডি এখানে হচ্ছে আমাদের তথ্য দেওয়া আছে। 10টি স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের তথ্য দেওয়া আছে। এই ওয়েবসাইটটা একটু মনে রাখেন, বিজনেস ইন্সপেকশন বিডি। ওনারা কিন্তু যথেষ্ট ক্রিয়েটিভ কাজ করে। আর ওনাদের আপডেটেড ইনফরমেশনগুলো নিয়ে ওনারা হচ্ছে কাজ করে এবং ট্রেন্ডিং ইনফরমেশনগুলো নিয়ে কাজ করে। এটা বাংলাদেশের একটা অ্যানালিটিক্যাল ওয়েবসাইট বিজনেস ইন্সপেকশন বিডি। এটা ইউটিউব চ্যানেলও আছে, আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন। আর তারা বিভিন্ন কোম্পানি নিয়ে বা বিভিন্ন প্রোডাক্ট বা হচ্ছে সার্ভিসের উপর বেসড করে তারা হচ্ছে ইনফরমেটিভ ভিডিও বানায়। ঠিক আছে? ইউটিউবের চ্যানেল আছে, তারপর ওয়েবসাইট আছে, তাদের হচ্ছে ওরা ভ্যালিড ইনফরমেশন দেয়, মোটামুটি অ্যাক্টিভ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি বিজনেস ইন্সপেকশন বিডি। এখানে আরেকটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে ধরুন আমি যে গুগলে সার্চ করলাম এটা দিয়ে, আমার যে রেজাল্টটা এখানে আসছে, এখন এখানে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু আমার এখানে আসবে। যেমন আমার এখানে ফার্স্ট টপে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর এইভাবে
এখানে আমার 10টা ওয়েবসাইট ধরুন আসবে। এই 10টা যে ওয়েবসাইট আসবে, এখন কোন ওয়েবসাইটের তথ্যগুলো আমি ফলো করব। এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইটের তথ্য দেওয়া থাকবে এবং প্রত্যেকটা ওয়েবসাইটে ডিফারেন্ট তথ্য দেওয়া থাকতে পারে। হুম? সবার তথ্য সেম থাকবে না। এবং আমি কোন ওয়েবসাইটগুলোকে ফলো করব, এটা হচ্ছে ডিপেন্ডস অন যাদের হচ্ছে Google এ সার্চ করার হ্যাবিট আছে, যারা এগুলো নিয়ে আ ফে সি মানে ফ্যামিলিয়ার এই ওয়েবসাইট। দেখেন আমি কিন্তু এখানে সার্চ করার পরে আমি কিন্তু যেকোনো কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করব, আমি কোন ওয়েবসাইটের তথ্যগুলো ফলো করব, এটা কিন্তু আমি একবার দেখে বলতে পারবো। যেটা আপনারা অনেকেই দেখে বলতে পারবেন না। বিকজ অফ হ্যাবিট। কারণ গুগলে সার্চ করার হ্যাবিট থাকতে হবে এবং গুগলে সার্চ করার হ্যাবিট থাকলে কি হবে, আপনি যে কোনো ইনফরমেশন যখন গুগলে পড়াশোনা করবেন বা ব্লগ পোস্টগুলো ফলো করবেন, তখন আপনি এটার সাথে পরিচয় হয়ে যাবেন যে কোন ওয়েবসাইটগুলোর তথ্যগুলো আপনি ফলো করবেন বা কোন ওয়েবসাইটগুলো ভ্যালিড তথ্য দেয়। ঠিক আছে? এই জিনিসগুলো সম্পর্কে আপনি অবগত হবেন তখনই, যখন আপনার গুগলে সার্চ করার হ্যাবিট থাকবে এবং আপনি বিভিন্ন ওয়েবসাইটগুলো সম্পর্কে নলেজ থাকবে যে কারা কি ধরনের কন্টেন্ট পাবলিশ করে। ঠিক আছে? সো আমি নিঃসন্দেহে এখানে বিজনেস ইন্সপেকশন বিডির ইনফরমেশনগুলো আমি দেখতে পারি। দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্রিয়েটিভ আইডি, কোরাস ট্রাস্ট, সেকেন্ডে আছে। তারপর হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট দীপ্তি, তারপর নিউ হরিজন ঢাকা, সফট টেক আইটি ইনস্টিটিউট, তারপর হচ্ছে ব্যাসিস বিআইটিএম, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার বিওয়াইএলসি, ইউরোপিয়ান আইটি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ ক্যারিয়ার ডেভেলপমেন্ট বাংলাদেশ ইউআই ল্যাব। তাহলে এখানে 10টা ইনস্টিটিউট আসছে। এখন আমরা যেটা করব, এটা আমরা দেখার কারণ কি? এটা দেখার কারণ হচ্ছে এখানে আমরা চেঞ্জ করব। কি চেঞ্জ করব? এখানে যে ইনফরমেশনগুলো আমাদের আসছে, এই যে টপ 10 ইনস্টিটিউট। ঠিক আছে? সো এগুলো প্রত্যেকটা ইনস্টিটিউটের আমরা হচ্ছে তথ্যগুলো এখানে হচ্ছে আমরা চেঞ্জ করব। সো এখানে আমরা নোটপ্যাডে যদি যাই, এখানে আমাদের টপ 10 যে ইনস্টিটিউট দেওয়া আছে, এই যে টপ 10 স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ। সো এখানে আমরা এগুলো চেঞ্জ করব। ঠিক আছে? সো আমরা এখান থেকে এই যে ক্রিয়েটিভ আইটি এটা নিব। 1 নম্বর পয়েন্টটা আমরা হচ্ছে ক্রিয়েটিভ আইটি দিব। পয়েন্ট নাম্বার 2 কোরাস ট্রাস্ট। কোরাস ট্রাস্ট বাংলাদেশ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দীপ্তি, নিউ হরিজন্টাল ঢাকা। আচ্ছা, এখন আমাকে বলুন তো, আপনারা যে ক্লাস করতেছেন, আমরা কোন নিশ নিয়ে ব্লগ পোস্টে কাজ করতেছি, কন্টেন্ট রাইটিং এর কাজ করতেছি, কোন নিশ নিয়ে? শুনতে পাচ্ছেন আমাকে? ক্লাসে সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আমরা আমরা এখন কোন নিশ নিয়ে কন্টেন্ট রাইটিং করতেছি? হুম? কেউ বলতে পারবেন না? Education and skill development skills. কে বলছে? কে বলছে? স্যার সামিয়া বলছে। সামিয়া বলছে। আর বাকিরা আপনারা কি বুঝতেছেন না আমরা কি নিয়ে করতেছি কন্টেন্ট রাইটিং? আচ্ছা, সো এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস এর মধ্যে এখানে হচ্ছে আমাদের কিছু কোর্স আমরা দেখতে পাচ্ছি। সো কোর্সেস এর মধ্যে আমাদের এখানে কি আসছে?
আপনারা কি বুঝতেছেন? কাজের সিস্টেমগুলো বুঝতেছেন নাকি? একদিনে কনটেন্ট রাইটিং এর জন্য মানে আমি যে প্রসেস দেখাচ্ছি, এটা হচ্ছে একদিনের কনটেন্ট রাইটিং তো একদিনে বা হচ্ছে অন পেজ এসইও বা এসইও ক্লাস কিন্তু একদিনে কভার হওয়া নট পসিবল। এসইও এটা একটা সমুদ্র। আর কনটেন্ট রাইটিং এ এসইও লাগবে। কনটেন্ট রাইটিং এর ক্ষেত্রে এসইও লাগবে। কারণ আপনার কনটেন্টটা ফার্স্ট পেজে র‍্যাংক করাতে হবে। ঠিক আছে? দিন শেষে সবার যেটা ফোকাস যে আমি যে কনটেন্টই পাবলিশ করি না কেন সেটা আমার ফার্স্ট পেজে র‍্যাংক করতে হবে। ফার্স্ট পেজে যদি র‍্যাংক না করে তাহলে আমার কনটেন্ট কেউ পড়বে না। আমার কনটেন্ট কেউ দেখবে না। বুঝতে পেরেছেন? সো এইজন্য কনটেন্ট রাইটিং এর পাশাপাশি কনটেন্ট রাইটিংটা অবশ্যই এসইও অপটিমাইজড হতে হবে। আদারওয়াইজ আপনার ফার্স্ট পেজে আসবে না। সো এটা একদিনে পসিবল না। বুঝতে পেরেছেন? সো একদিনে যেটা পসিবল সেটাই আমি দেখাচ্ছি। মানে একদিনে যতটুকু দেখানো যায়। এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনলাইন লার্নিং প্ল্যাটফর্মস, তারপর কমিউনিটি কলেজ, ওয়ার্কশপ অ্যান্ড সেমিনার্স। সো এগুলো পয়েন্ট আসছে। এর সাথে, সাথে আপনি যদি আরো কিছু পয়েন্ট এড করতে চান, আপনি চাইলে এখানে আরো কিছু পয়েন্ট এড করতে পারেন। ঠিক আছে? ওকে। দেন হচ্ছে আমরা আমাদের যেটা এডিটের যেটা ছিল এটা আমরা করলাম। এখন আমরা এখান থেকে এই যে কনক্লুশন পর্যন্ত। ওকে? আচ্ছা। এখন আরো কিছু ক্রাইটেরিয়া আমি বলি। সেটা হচ্ছে যে কনটেন্টটাতে কোন, কোন জিনিসগুলো আমাদের আরো মেইনটেইন করতে হবে। এখানে যে এই ৪ টা পয়েন্ট এগুলো তো মেইনটেইন করবেনই। এর সাথে, সাথে যেটা মেইনটেইন করতে হবে সেটা হচ্ছে যে টাইটেল। টাইটেলে আপনার ক্যারেক্টার কয়টা থাকবে? টাইটেলে আপনার ক্যারেক্টার থাকবে। আমি ক্লাসে বলেছিলাম, বলেন তো মনে আছে? অ্যাজ পার গুগল গুগলের মতে আপনি এখানে 60 ক্যারেক্টার ইউজ করতে পারবেন। মানে অ্যালফাবেট ইউজ করতে পারবেন স্পেস সহ ৬০ টা ক্যারেক্টার। কিন্তু আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনি আপনার টাইটেলের ক্যারেক্টার যদি আপনি 55 এর মধ্যে রাখেন এটা আপনার জন্য বেটার। ঠিক আছে? এটা হচ্ছে টাইটেলের জন্য। আর আপনার টাইটেলের পর আপনার যেটা হচ্ছে টোটাল ওভারঅল টাইটেল সহ প্যারাগ্রাফ এইটার জন্য একটা ব্লগ পোস্টে কয়টা ক্যারেক্টার থাকবে। ঠিক আছে? সো কয়টা ক্যারেক্টার টোটাল এখানে মিনিমাম হচ্ছে ৯০০ ক্যারেক্টার থাকতে হবে। পুরো আর্টিকেলের এটা হচ্ছে এসইওর কাজকর্ম। ঠিক আছে? মানে এসইও অ্যাক্টিভিটিস। র‍্যাংক করাতে হলে এই জিনিসগুলো মেইনটেইন করতে হবে। আর্টিকেলের জন্য হচ্ছে আপনার থাকতে হবে হচ্ছে আপনার 900 ক্যারেক্টার্স। আর এখানে আরেকটা জিনিস আছে টাইটেলের পরে সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। যখন আপনি ব্লগ পোস্টটা যখন আপনি ওয়েবসাইটে পাবলিশ করতে যাবেন তখনই মেটা ডেসক্রিপশনের অপশনটা আপনি পাবেন। ঠিক আছে? মেটা ডেসক্রিপশনের জন্য আপনার ক্যারেক্টার লিমিট হচ্ছে, আমি আপনাকে এখানে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে 155, এর বেশি না। নট মোর দেন 155 ক্যারেক্টার্স। ঠিক আছে? আচ্ছা, মেটা ডেসক্রিপশনটা কোথায় থাকে আর টাইটেলটা কোথায় থাকে? আচ্ছা, যখন আমরা এখানে সার্চ করলাম টপ 10 স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ, তখন আমাদের অনেকগুলো ওয়েবসাইটের রেজাল্ট চলে আসছে না? সো এর মধ্যে এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন টপ 10 স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটস ইন বাংলাদেশ, এটা হচ্ছে টাইটেল। এটা হচ্ছে আমার ব্লগ পোস্টের টাইটেল। আর এটার নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেট, কত তারিখে পাবলিশ করা হয়েছে। এরপরে যে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, সো এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। ঠিক আছে? সো এই মেটা ডেসক্রিপশনের লিমিট হচ্ছে আমার কত থাকতে হবে? মেটা ডেসক্রিপশন আমার হচ্ছে ১৫৫ ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। তাইলে সেটা প্রপারভাবে ভিজিবল হবে বা গুগল সেটাকে র‍্যাংক করানোর জন্য ক্যাপাবল মনে করবে। ঠিক আছে? আর ওভারঅল পুরো আর্টিকেলের
কারণ আমাদের যে পুরো আর্টিকেলটা হবে এটার হচ্ছে আপনার 900 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। যেমন এখানে পুরো আর্টিকেলটা আমরা যদি দেখি, আমরা পুরো যদি কপি করি এই আর্টিকেল এ পর্যন্ত, আর্টিকেল শেষ হওয়া পর্যন্ত, পুরোটা যদি আমরা কপি করি, কপি করার পর আমরা একটা ওয়েবসাইটে চলে যাবো, সেটা হচ্ছে wordcounter.net। হ্যাঁ, এখানে এসে আমরা হচ্ছে এটাকে পেস্ট করব। পেস্ট করলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কত ক্যারেক্টার আছে, 16,854 ক্যারেক্টার, ঠিক আছে। আর ওয়ার্ড হচ্ছে 2,466টা ওয়ার্ড আছে এখানে। এখন এটা হচ্ছে আপনার, আমি যেটা বললাম 900 ক্যারেক্টার, এটা হচ্ছে মিনিমাম। এটা কি? এটা হচ্ছে মিনিমাম, মানে মিনিমাম আপনার আপনার হচ্ছে আর্টিকেলে 900 ক্যারেক্টার হচ্ছে থাকতে হবে। আচ্ছা, 900 ক্যারেক্টারের মধ্যে ওয়ার্ড আপনি হচ্ছে কম বেশি হতে পারে। যেমন এখানে ক্যারেক্টার হচ্ছে এটা, ওয়ার্ড হচ্ছে এত। ওয়ার্ড ছোট হলে সেটা ওয়ার্ড বেশি হবে, আর ওয়ার্ড যদি বড় হয় তাহলে ওয়ার্ড বেশি হবে, কম হবে, ঠিক আছে। কিন্তু ক্যারেক্টার ওভারঅল পুরো টোটাল ক্যারেক্টার আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, আমরা যদি এখানে যাই, আমরা হচ্ছে আমাদের যদি সরাসরি আমরা ওয়েবসাইটে যাই, অ্যাপ, আমরা লাইভ ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে আমরা যাব হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন। আমরা সরাসরি আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারি, যেমন ব্লগ wp admin, ব্লগ ডট, আমার হচ্ছে ব্লগ ওয়েবসাইটে আমরা চলে যাব। এখান থেকে আমরা পাসওয়ার্ড সেভ করা নাই, সো এখান থেকে যাই সিগন্যাল, ডোমেইনে চলে যাব, ডোমেইনস blog.com, এটা আমরা এখানে ম্যানেজে চলে যাব, ম্যানেজ। এটা আমাদের 3টা অ্যাভেলেবল আছে। সি প্যানেলে যাব, আবার তো আমাদের ওয়ার্ডপ্রেসে চলে যাব, ইন্টারফেসে। এগুলো হচ্ছে আমার সাবডোমেইন আর এটা হচ্ছে মেইন ডোমেইন, ঠিক আছে। সো সি প্যানেলে চলে যাব, সি প্যানেল থেকে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যেহেতু করা আছে, আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব। ম্যানেজার সফটওয়্যার ক্লাস, আমাদের এটা নিয়ে আমরা ব্লগ এই সাবডোমেইনে আমরা হচ্ছে লগ ইন করবো। সো লগ ইন করবো, on the blog website. So এটা লগ আউট কেন হয়ে গেল? ctg admin, তো এখানকার নাম এটা হবে না। আচ্ছা, আমরা ক্লায়েন্ট এরিয়া থেকে আবার লগ ইন করি, সামহাও লগ আউট হয়ে গেছে। সো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসে যাব, এখান থেকে আমাদের এই ওয়েবসাইটে যাব আমরা। এখান থেকে আমরা এই যে এখান থেকে সরাসরি যেতে পারি। আমরা হচ্ছে লগ ইন করবো, লগ ইন,
সো আমরা দেখতে পাচ্ছি উপরে ইউআরএলটা ফলো করলে আমাদের এই যে যেটা আমরা লগ ইন করতে যাচ্ছিলাম blog.purundu.com/wbadmin, এটা হচ্ছে আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে আছি। সো এখান থেকে আমরা ব্লগটা পোস্ট করতে হলে আমাদের হচ্ছে এখান থেকে যেতে হবে এই যে পোস্ট, পোস্ট থেকে আমরা হচ্ছে অ্যাড নিউ পোস্ট এখানে ক্লিক করব। অ্যাড নিউ ব্লগ পোস্ট। সো এখানে আমরা টাইটেল দিব, তারপর হচ্ছে আমাদের হেডিং, সাব হেডিং, আদার্স জিনিসগুলো আমরা হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করব। সেখানে টাইটেল ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি। সো টাইটেলটা আমরা ইউজ করব যেটা আমরা নিয়েছি জেনারেট করে, সেটা হচ্ছে আমাদের এই যে এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এ প্যাথওয়ে টু সাকসেস, এটা হচ্ছে আমাদের টাইটেল, হচ্ছে আমাদের টাইটেল। আর এখান থেকে প্লাস দিয়ে আমরা হচ্ছে সিলেক্ট করব আমরা এখানে হচ্ছে হেডিং যাবে নাকি সাব হেডিং যাবে এখানে দেখে নিতে হবে যে টেবল অফ কন্টেন্টস, ঠিক আছে? টেবল অফ কন্টেন্ট দিয়ে নিচে হচ্ছে এগুলো আমাদের টেবল অফ কন্টেন্টস, যে কোন কোন জিনিসগুলো আমাদের এখানে যাবে, ঠিক আছে? তো টেবল অফ কন্টেন্টসের এখানে এসে এটাকে আমরা রাখতে পারি আমাদের প্যারাগ্রাফের মধ্যে। প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফটা এখানে কাজ করবে। ট্যাগগুলো হচ্ছে সে তার মতো করে নিয়ে নিবে, যেহেতু এটা র কোডিং না, র কোডিং ওয়েবসাইটে পাবলিশ করতে গেলে আপনাকে ট্যাগ মেনটেন করে করতে হবে, ঠিক আছে? সেখানে যেহেতু আপনি সিএমএস এ করতেছেন, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই জন্য এখানে আপনি জাস্ট মেনশন করে দিলে এটা কি টাইটেল হবে নাকি প্যারাগ্রাফ হবে, এটা মেনশন করে দিলে সে তার মতো করে ট্যাগ বসিয়ে নেবে। দেন এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের গ্র্যাভিটি রাইট থেকে যেটা আমাদের আসলো এই যে টেবল অফ কন্টেন্টস, টেবল অফ কন্টেন্টস এর পরে এগুলো যাবে, ঠিক আছে? সো এখান থেকে আমরা যদি কপি করি আচ্ছা আমাদের এটা চলে আসছে টেবল অফ কন্টেন্টস এর পরে এটা আমাদের চলে আসছে এখানে। আর এগুলো প্রত্যেকটা হচ্ছে আমরা যদি চাই আমরা ক্লিকেবল করতে পারি। সো এখানে দেখি টেবল অফ কন্টেন্টস এটা হচ্ছে আমাদের H3 হেডিং ট্যাগে আছে, এখানে H3 হেডিং ট্যাগে। সো এসইও তে কাউন্ট হবে H1 H2 আর H3। আর এটা যেটা টাইটেল আছে এটা টাইটেল হিসেবে থাকলে এটা বাই ডিফল্ট কিসে থাকে, বাই ডিফল্ট হচ্ছে এটা H1 ট্যাগে থাকে, হেডিং 1 ট্যাগে থাকে। আর বাকি হচ্ছে আমাদের H3 H2 আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা প্লেস করবো। আর এটা হচ্ছে P ট্যাগের মধ্যে আছে, ঠিক আছে? দেন এখান থেকে আমরা নেক্সট যে ব্লকটা নিব, ব্লক সেটা হচ্ছে আমাদের এখানে এই যে ইন্ট্রোডাকশন, দেন ইন টুডেজ ফার্স্ট এনফোল্ডিং ওয়ার্ড। সো এগুলাই হচ্ছে এখান থেকে নিব। সো ইন্ট্রোডাকশন এটা কোন ট্যাগের মধ্যে আছে আমরা যদি এটা পেস্ট করি এখানে কন্ট্রোল সি দিয়ে আমরা যদি প্যারাগ্রাফ নেই এখানে সেম এজ, আবার যদি আমরা এখানে প্যারাগ্রাফ নেই তারপর হচ্ছে পেস্ট করি, সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ইন্ট্রোডাকশনটা H3 এর মধ্যে আছে, ঠিক আছে? সো আমরা এটাকে চাইলে H2 করে দিতে পারি, চাইলে হেডিং 2 মানে হেডিং হচ্ছে H2 করে দিতে পারি। সো এরপরে যতগুলো আমাদের টপিক আসবে সবগুলো হচ্ছে আমাদের এই যে এখানে ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট, ইম্পর্টেন্স অফ এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট, এগুলো প্রত্যেকটা পয়েন্ট আমরা হচ্ছে H2 ট্যাগের মধ্যে রাখবো, ঠিক আছে? নেক্সট প্লাস দিয়ে আমরা আবার প্যারাগ্রাফ নেব। এখান থেকে আমরা এই যে এটা নেব, হোয়াট ইজ এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট, মানে পয়েন্ট নাম্বার 2 ইম্পর্টেন্সের আগ পর্যন্ত, এই যে ইম্পর্টেন্সের আগ পর্যন্ত। এটা কপি করব, কপি করে এখানে প্যারাগ্রাফে পেস্ট করব। পেস্ট করার পর এখানে আমাদের এই যে যেগুলো আছে ওয়াই এডুকেশন, হোয়াট ইজ এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট, এটা আমাদের 2 নম্বর পয়েন্ট, হ্যাঁ? এই যে টেবল অফ কন্টেন্টস 2 নম্বর পয়েন্ট, সো এটা H2 ট্যাগে থাকবে। এটা হচ্ছে H2 এর মধ্যে থাকবে, H2। আর বাকি এগুলো এটা H4 বা H3 নিতে পারেন। একটা যেহেতু আমরা হেডিং, একটা হেডিং যদি আমরা H2 হিসেবে ইউজ করি তাহলে ওইটার নিচে যে সাব হেডিং ইউজ করব সেটা হচ্ছে একটা ছোট হবে। যেমন এখানে আমরা H2 টা হেডিং হিসেবে ইউজ করলাম, তাহলে নিচে যে সাব হেডিং আসবে এটা H3 হবে, ঠিক আছে? এভাবে
আর এটা যদি আমরা H3 নেই তাহলে নিচেরটা H4 হবে, ঠিক আছে? সো এটাও সেম H3 হবে, ওকে? তারপর এটার পরে আরেকটা হচ্ছে চুজ করব প্লাস দিয়ে, এটার পরে প্লাস দিয়ে প্যারাগ্রাফ। দেন আমাদের ইম্পর্টেন্স থেকে শুরু করে কোথা পর্যন্ত যাবে? এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট এক্সাম্পলস এর আগ পর্যন্ত। যতটুকু প্যারা এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। দেন এটাও আমাদের হচ্ছে H2 তে থাকবে, ওকে? দেন এটার পরে আমরা সেম আরেকটা নেব, প্লাস দিয়ে প্যারাগ্রাফ। এটার পরে যে পার্টটুকু আছে ইম্পর্টেন্স রাখ পর্যন্ত, তাই না? এই যে ইম্পর্টেন্স রাখ পর্যন্ত স্কিল ডেভেলপমেন্ট স্টুডেন্ট এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এক্সাম্পলস। এটাও হচ্ছে H2, হেডারে থাকবে, H2 হেডিং এ থাকবে। প্লাস দিয়ে প্যারাগ্রাফ। আর নেক্সট পয়েন্টটা নিব ইম্পর্টেন্স অফ স্কিল ডেভেলপমেন্ট ইন স্টুডেন্টস। এবং এটাও H2 ট্যাগে থাকবে। যেগুলো হচ্ছে মেজর পয়েন্ট এগুলো হচ্ছে H2 ট্যাগে থাকবে। এরপরে আমরা আবার প্যারাগ্রাফ নিব, টপ 10 স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ, ঠিক আছে? সো এখানে আমরা এটা যেহেতু চেঞ্জ করছি, এটা টপ 10 স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, সো এটা আমরা এখান থেকে নিব, ঠিক আছে? টপ 10 স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ। আচ্ছা, এখানে টপ 10 স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এটাকে আমরা মার্ক করব, মার্ক করে এটাকে হচ্ছে আমরা হেডিং ট্যাগে নিব, হ্যাঁ? এটা প্যারাগ্রাফ থেকে এটাকে করবো হচ্ছে হেডিং, এবং হেডিং এর মধ্যে এটা হচ্ছে H2 তে থাকবে, ওকে? দেন এগুলোর সাথে যদি আমরা একটা করে সেন্টেন্স এখানে অ্যাড করতে চাই, যে ক্রিয়েটিভ রাইটিং সম্পর্কে আমরা একটা সেন্টেন্স বা দুটো সেন্টেন্সে বলি, সেটা আমরা এখান থেকে ইনফরমেশন নিয়ে করতে পারবো। কোরাস ট্রাস্ট বাংলাদেশ সম্পর্কে আমরা যদি এখানে একটা সেন্টেন্স বা দুটো সেন্টেন্সে লিখি, সেটা আমরা এখানে চাইলে অ্যাড করতে পারবো, ঠিক আছে? আমার তো পুরোটা আমরা এখানে যখন আমরা পাবলিশ করব তখন তো পুরোটা দেখে শুনে হচ্ছে আমরা অ্যানালাইসিস করে তারপরে করব, হ্যাঁ? তো এখন আপনাদেরকে জাস্ট প্রসেসটা আমি দেখাচ্ছি, তো এই জন্য আমি দ্রুত করছি। আমাদের এখানে আরও কিছু চেঞ্জেস থাকলে সেগুলো করতে হবে। এটার পরে আমাদের আরেকটা কাজ আছে, সেটাও আমি দেখাচ্ছি। সো এখানে আরও কিছু চেঞ্জেস হবে, তার একটা প্যারাগ্রাফ নেব এখানে। তারপর হচ্ছে এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস, এটার পার্টটা যাবে এখানে। আর এটা হচ্ছে H2 ট্যাগে হবে, H2 হেডিং এ হবে। আচ্ছা, তারপর লাস্ট ওয়ান আমাদের, সেটা হচ্ছে আমাদের কনক্লুশন। সো আমাদের কনক্লুশনটা আমরা নিব। আর কনক্লুশনটা এটা হচ্ছে H2 ট্যাগে, H2 হেডিং এ হবে, ওকে? হ্যাঁ, এখন এটা হচ্ছে আমাদের একটা প্লাগইন, এটাতে এসইও অ্যানালাইসিস। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমরা টাইটেল, যে স্ল্যাগ, মেটা ডেসক্রিপশন, এই যে যেটা বললাম মেটা ডেসক্রিপশন, এখানে অপশনগুলো পাবেন। এখানে হচ্ছে আমরা ওই অনুযায়ী হচ্ছে এখানে সেট করব। এসইও অ্যানালাইসিসে আমাদের যেটা প্রবলেম দেখাচ্ছে টেক্সট লেংথ, এখানে ওয়ার্ডস 605 ওয়ার্ডস, গুড জব। সো এখানে এই যে জিনিসগুলো, যেগুলো রেড সিগন্যাল আসছে, এগুলো আমাদেরকে ফিক্স করতে হবে এসইওর জন্য। এগুলো হচ্ছে এসইওর কাজ। এই যে আউটবাউন্ড লিঙ্কস, ইমেজেস, ইন্টারনাল লিঙ্কস, কি ফ্রেজ লেংথ, মেটা ডেসক্রিপশন লেংথ, এগুলো হচ্ছে আমাদের এসইওর জন্য মেনটেন করতে হবে। আর ওভারঅল আমাদের
এটা হচ্ছে আমাদের কনটেন্ট। এখন আমাদের এই যে কনটেন্ট দেওয়ার সময় এর সাথে, সাথে আমাদেরকে ইমেজও ইউজ করতে হবে। মানে ভিজুয়াল কিছু জিনিস যেমন ইমেজ, ভিডিওস এগুলো হচ্ছে আমাদের কনটেন্টের সাথে ইউজ করতে হবে। এতে করে কি হবে? এতে করে আমাদের যারা অডিয়েন্স থাকবে বা যারা রিডার থাকবে, আমাদের ব্লগ পোস্ট যারা পড়বে তারা যেন বোরিং ফিল না করে। হ্যাঁ? কারণ একটা আ টপিক যখন আপনি কভার করছেন টেক্সটে তখন ওইটার সাথে যখন আপনি রেফারেন্স হিসেবে আপনি কোনো ইমেজ বা ভিডিওস মানে যেকোনো ধরনের ভিজুয়াল আপনি ইউজ করতেছেন তখন এটা আপনার ব্লগ পোস্টটা আরো বেশি ইন্টারেস্টেড হচ্ছে। এটা পড়ার জন্য অডিয়েন্সে আরো বেশি ইন্টারেস্ট ফিল করছে। সো এইটা আপনাকে করতে হবে। ঠিক আছে? যেমন এখানে আমাদের হোয়াট ইজ এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট। সো এটা আমাদের দেন ইম্পর্টেন্স অফ এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট। এটার সাথে যদি আমরা মেনশন করি, একটা ছবি আমরা রেফারেন্স হিসেবে ইউজ করি, ইম্পর্টেন্স অফ এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট। সো এটার পরে আমরা একটা সেকশন নিব, যে অ্যাড আফটার। এখানে আমরা একটা ইমেজ যদি ইউজ করি তাহলে এখান থেকে আমরা জাস্ট ইমেজে ক্লিক করব। এখানে আমরা রেফারেন্স হিসেবে একটা ইমেজ ইউজ করব। সো অবশ্যই ইমেজ কপিরাইট ফ্রি ইমেজ হতে হবে। কপিরাইট ফ্রি ইমেজের জন্য আমরা যেতে পারি pixabay.com বা pixels.com। এখান থেকে আমরা এই যে ফটোতে ক্লিক করে কপিরাইট ফ্রি ফটো আমরা নিতে পারি। সো আমাদের টপিক কি? টপিক হচ্ছে আমাদের ইম্পর্টেন্স অফ এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট। সো আমরা এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট এটা ফোকাস কিওয়ার্ড, এই রিলেটেড ইমেজ আমরা হচ্ছে এখান থেকে নিয়ে আসবো। সো এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। সো আমরা এখানে পিক্সেলসে আমরা হচ্ছে এখানে সার্চ করব। সো এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড ইমেজগুলো আমাদের এখানে আসবে। রেফারেন্স হিসেবে ধরেন আমরা এটা এটা আমরা ইউজ করতে পারি, অথবা আমরা ধরেন এখান থেকে এটা ইউজ করতে পারি, এটা। সেটা ডাউনলোডে ক্লিক করব। সবগুলো ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন। এগুলো সবগুলো রয়্যালটি ফ্রি হচ্ছে ইমেজ বা কপিরাইট ফ্রি ইমেজ। সো কখনো আমার কন্টেন্টে কোনো কপিরাইটেড কন্টেন্ট ইউজ করা যাবে না, সবসময় কপিরাইট ফ্রি কন্টেন্ট ইউজ করতে হবে। আপলোডে যাব, আপলোড থেকে আমি আমার যেটা মাত্র ডাউনলোড করলাম এই ছবিটা আমি এখানে নিয়ে আসবো। লোড হতে সময় নিচ্ছে। আচ্ছা, লোড হতে থাকুক। আর এখানে আমাদের আরেকটা কাজ করার আছে, সেটা হচ্ছে আমরা যখন কোনো কন্টেন্ট এআই থেকে জেনারেট করব, কোনো কন্টেন্ট আমরা এআই থেকে জেনারেট করব তখন সেটা কিন্তু আমরা যদি সেম টু সেম কপি পেস্ট করি তাহলে কিন্তু সেটা সার্চ ইঞ্জিন হচ্ছে ধরে ফেলবে। সো হিউম্যান রিটেন কন্টেন্ট হতে হবে। এটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে যে আমাদের যে ধরেন এটা একটা প্যারা, সো এটাকে আমরা কি করব, এটাকে আমরা প্যারাফ্রেজ করব সিস্টেম যেটা। সো এআই থেকে জেনারেট করলে যে সিস্টেমটা আমাদের মেনটেন করতে হবে সেটা হচ্ছে আমাদের যে প্যারাগ্রাফ বা আর্টিকেল থাকবে এটাকে প্যারাফ্রেজ করতে হবে যাতে করে সেম টু সেম না থাকে। সো এটাকে কপি করব, কপি করে আমরা একটা টুল ইউজ করব। ছবিটা হয়ে গেছে, লোড হয়ে গেছে। সেখান থেকে এই যে যেমন এইটা হোয়াট ইজ এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে? সো এইটা এই প্যারাটাকে আমরা কপি করব। কপি করে আমরা একটা ওয়েবসাইটে চলে যাব, সেটা হচ্ছে quillbot.com। quillbot.com এ আমরা হচ্ছে চাইলে আপনারা ফ্রিতে সাইন আপ করে নিতে পারেন, ঠিক আছে? এই যে অলরেডি আমার এখানে লগ ইন করা আছে, আচ্ছা লগ ইন করতে হবে। সো এখানে আমরা কন্টিনিউ গুগল, সো আমরা লগ ইন করবো। এটা জিমেল দিয়ে আপনি চাইলে সাইন আপ করে নিতে পারেন এই ওয়েবসাইটে quillbot.com, ঠিক আছে? ওকে, সো আমাদের লগ ইন হয়ে গেছে। সো এখানে এসে যে টুলটা আমরা এখানে ইউজ করবো প্যারাফ্রেজের জন্য সেটা হচ্ছে এই যে প্যারাফ্রেজার। এখানে হচ্ছে প্যারাফ্রেজার, গ্রামার চেকার, প্লেগারিজম চেকার, এআই ডিটেক্টর, এই টুলগুলো আছে,
ঠিক আছে? এখানে মোর টুলসে ক্লিক করলে আমাদের আরো অনেকগুলো টুল আছে। সো এর মধ্যে প্যারাফ্রেজ যেটা, এই প্যারাফ্রেজেরটা আমরা হচ্ছে ইউজ করব। প্যারাফ্রেজিং টুল। সো এখানে আমাদের হচ্ছে ফ্রি ভার্সনে আমরা হচ্ছে যেটা করতে পারবো, প্রিমিয়াম ভার্সনের সুবিধা কি? প্রিমিয়াম ভার্সন আপনি চাইলে পুরোটা আর্টিকেল একসাথে এখান থেকে পেস্ট করে মানে আনলিমিটেড ক্যারেক্টার পেস্ট করে আপনি প্যারাফ্রেজ করতে পারবেন। আর ফ্রি ভার্সনে আপনার হচ্ছে ম্যাক্সিমাম কয়টা ক্যারেক্টার আমরা হচ্ছে এখানে পেস্ট করব। ফার্স্ট অফ অল পেস্ট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি 32 ওয়ার্ডস। সো ছোট, ছোট করে আপনি চাইলে প্যারাফ্রেজ করতে পারবেন ফ্রি ভার্সনে, একসাথে না করে। হ্যাঁ? সো এখন আমরা এই যে এই প্যারাগ্রাফটা যেটা আমাদের ইন্ট্রোডাকশনের পরের প্যারাগ্রাফ, এডুকেশন হোয়াট ইজ এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট, এটার প্যারাগ্রাফটাকে আমরা প্যারাফ্রেজ করব। সো এটা আমরা পেস্ট করলাম, এখানে পেস্ট করার পরে জাস্ট এই যে প্যারাফ্রেজে ক্লিক করব। প্যারাফ্রেজ। প্যারাফ্রেজে ক্লিক করার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা রেজাল্ট আসছে। সো এখানে দেখেন প্রত্যেকটা সেন্টেন্সে ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে গেছে দেখেন। এখানে যেভাবে স্টার্টিং ছিল, এডুকেশন জেনারেলি রেফার্স টু দ্য স্ট্রাকচার্ড প্রসেস অফ একুয়ারিং নলেজ। সেখানে লিখছে হোয়াইল স্কিল ডেভেলপমেন্ট এইমস টু ইমপ্রুভ পার্টিকুলার এবিলিটিস অ্যান্ড ক্যাপাবিলিটিস, এডুকেশন জেনারেলি refers to the organized process of gaining knowledge। সেন্টেন্সটা আরো বড় হয়ে গেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে এই যে এইমস যেটা, তারপর ইমপ্রুভ পার্টিকুলার অ্যাবিলিটিস, মানে প্রত্যেকটা কিওয়ার্ড ধরে, ধরে আপনি আবার এগুলোকে চেঞ্জ করতে পারেন চাইলে। যেমন স্ট্রং বেসিস, স্ট্রং বেসিসে ক্লিক করলে আমাদের এখানে যে সলিড ফাউন্ডেশন, অ্যান্ড এক্সিলেন্ট ফাউন্ডেশন, অ্যান্ড ইফেক্টিভ ফাউন্ডেশন, অ্যান্ড এডিকুয়েট ফাউন্ডেশন, স্ট্রং ফাউন্ডেশন, এখানে এই স্ট্রং বেসিসের সিমিলার ওয়ার্ড এগুলা, ঠিক আছে? সো আমরা এখান থেকে এই সলিড ফাউন্ডেশন এটা আমরা ধরেন ইউজ করব, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এখানে দেখেন এই যে এইমস টু ইমপ্রুভ পার্টিকুলার, এইমস এর জায়গায় আমরা চাইলে এখানে শেক্স, অ্যাটেম্পটস, স্ট্রাইভস, ট্রাইজ, ওয়ার্কস, স্পায়ার্স এগুলো আমরা ইউজ করতে পারি। তো প্রতিটা কিওয়ার্ড ধরে, ধরে আপনি চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারেন। আর কিওয়ার্ডগুলো চেঞ্জ করার সময় মাথায় রাখতে হবে যেগুলো আমরা যে কিওয়ার্ডগুলো মানে কিওয়ার্ডগুলো নিয়ে আমরা বেশি পরিচিত বা যে কিওয়ার্ডগুলো সবাই মোটামুটি বুঝে, সেগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। সহজ যেগুলো ওয়ার্ড এগুলো ইউজ করার চেষ্টা করব। সো দেন এটা প্যারাফ্রেজ হওয়ার পরে দেন এটাকে আমরা হচ্ছে কপি করব, ঠিক আছে? এখানে আরো অনেকগুলো ফিচার আছে, যেমন আপনি স্ট্যান্ডার্ড, ফ্লুয়েন্সি, ন্যাচারাল, ফর্মাল, একাডেমিক, সিম্পল, এটা হচ্ছে কোথায় কোন জায়গাটাতে আপনি কন্টেন্টটা ইউজ করবেন এইটার উপর ডিপেন্ড করে এখানে আপনি টোন চেঞ্জ করতে পারেন। এগুলো হচ্ছে আপনার টোন, ফ্লুয়েন্সি, ন্যাচারাল, ফর্মাল, একাডেমিক, সিম্পল। মোরে ক্লিক করলে এখানে ক্রিয়েটিভ, এক্সপ্যান্ড, শর্টেন, কাস্টম, এগুলো হচ্ছে টোন, মানে আপনি যে এই যে কন্টেন্টটা পাবলিশ হবে বা এই যে কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট, এটা টোন, মানে টোনটা কেমন হবে এটা আপনি চাইলে এগুলোতে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? সেটাকে আমরা কপি করব, কপি করে প্যারাফ্রেজ করার পর কপি করে এখানে আমরা জাস্ট রিপ্লেস করে দেবো এখানে। তাহলে আমাদের এটা যে এআই দিয়ে যে জেনারেট হলো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো এটা আমরা প্যারাফ্রেজ করে চেঞ্জ করে ফেললাম। সো এআই দিয়ে জেনারেট করলে অবশ্যই এইভাবে আপনাকে এই প্যারাফ্রেজের কাজটা করতে হবে, এই যে এই টুলটা, কুইলবট টুলটা ইউজ করে, ঠিক আছে? দেন এখানে আমরা স্টার্টিং এ যেটা আছে এটাও যদি আমরা হচ্ছে প্যারাফ্রেজ করতে চাই তাহলে এটাকে কপি করব, কপি করে এখানে আমরা জাস্ট হচ্ছে এটাকে পেস্ট করব, পেস্ট করে প্যারাফ্রেজ, প্যারাফ্রেজ করলে আমাদের এটা হচ্ছে প্যারাফ্রেজ হয়ে যাবে। সো এখানে আমরা দেখব কোনো কঠিন কোনো কিওয়ার্ড আছে কিনা যেগুলো পড়তে সমস্যা হবে বা বুঝতে সমস্যা হবে। সো এগুলোকে আমরা চেঞ্জ করে দেবো, মানে ইম্পর্টেন্ট অ্যান্ড এফোর্ট প্রায়োরিটাইজ skill development in the rapidly changing world of today. In order to succeed in the increasingly competitive work market, people need to earn themselves with the appropriate training. So এখানে আর্নের জায়গায় আমরা ধরুন হচ্ছে দিতে পারি প্রিপেয়ার বা এম্পাওয়ার, ঠিক আছে? সো এখানে হচ্ছে এম্পাওয়ার themselves with the appropriate training. সো appropriate training এর যে আমরা ইউজ করতে পারি সুইটেবল এডুকেশন, এডুকেট, প্রপার এডুকেশন, রাইট এডুকেশন, অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিংটাই আমরা ধরুন রাখবো এখানে, এটাই ভালো দেখাচ্ছে। সিগনিফিকেন্ট অফ এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট, এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট আমাদের কিওয়ার্ডটা এখানে আসছে, ঠিক আছে? ওয়েল হাউ দে ইনফ্লুয়েন্স আওয়ার ফিচার্স। সো ইনফ্লুয়েন্সের জায়গায় আমরা দিতে পারি এখানে শেপ, ইফেক্ট, ডিটারমাইন্ড। সো ইনফ্লুয়েন্স আর এক্সামিনেন্টের জায়গায় আমরা দিতে পারি এখানে ধরেন এক্সপ্লোরড,
ফিচার ইজ এক্সপ্লোরড ইন দিস ব্লক। সো এটা আমরা প্যারাফ্রেজ করার পরে এটাকেও সেম কপি করলাম, কপি করে এখানে আমাদের জাস্ট এই জায়গাটাতে আমরা রিপ্লেস করে দিই, দ্যাটস ইট। এখন এটা এআই দিয়ে জেনারেট, চ্যাটজিপিটি দিয়ে হোক বা হচ্ছে আপনার গুগলের জেমিনাই দিয়ে হোক বা গ্র্যাভিটি রাইট দিয়ে হোক, যেটা দিয়ে হোক, এটা কিন্তু আমরা প্যারাফ্রেজ করে দেন আমরা হচ্ছে পাবলিশ করব। ওকে, তাহলে এখানে আমরা এআই থেকে জেনারেট করার পরেও কিন্তু কপি পেস্ট করার পরেও আমাদের আরও কিছু কাজ করেছি, যেটা হচ্ছে যে আমরা এখানে ইন্ট্রোডাকশনের এটা আর হোয়াট ইজ স্কিল এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট, এখানে এটাকে প্যারাফ্রেজ করেছি। তারপর এখানে যে টপ 10 এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশ, এই তথ্যগুলো আমরা এগুলো চেঞ্জ করেছি, ঠিক আছে, এই তথ্যগুলো আমরা চেঞ্জ করেছি। সো দেন হচ্ছে আমরা এখানে একটা ইমেজ অ্যাড করলাম। এখন আমরা এটার সাথে সাথে আমরা ধরেন যে আমরা ইম্পর্টেন্স অফ স্কিল ডেভেলপমেন্ট স্টুডেন্টস, টপ 10 স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশ, এখানে আমরা চাইলে একটা রেফারেন্স হিসেবে একটা ইমেজ ইউজ করতে পারি। সেখান থেকে আমরা হচ্ছে অ্যাড আফটার দিব। সো টপ 10 এডুকেশন ইনস্টিটিউট যেটা আমরা সার্চ করেছি, এখানে যদি আমরা ইমেজে যাই, গেলে আমরা হচ্ছে টপ 10 স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এটার জন্য হচ্ছে আমরা ক্যানভা থেকে চাইলে একটা ডিজাইন করে নিতে পারি। ক্যানভা থেকে একটা ডিজাইন করতে পারি, অথবা আমরা যে কোনো একটা ইনস্টিটিউটের একটা অফিসিয়াল ইমেজ আমরা এখানে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিটি, ইউআই ল্যাবের একটা ইমেজ এখানে দেখতে পাচ্ছি। ইউআই ল্যাব, ইউরোপিয়ান আইটি ইনস্টিটিউট, কলেজ ট্রাস্ট, বেশ কয়েকটি আছে এখানে। আমরা এখানে টপ 10 এর জন্য আমরা দেখি এখানে কোনো রেফারেন্স কোনো ইমেজ পাওয়া যায় কিনা। টপ 10 দিয়ে আমরা সার্চ করি, টপ 10, টপ 10। আচ্ছা, আমরা এখানে টপ 10 এর জন্য আমরা ধরেন এটা ইউজ করতে পারি, ডাউনলোড। এটাকে যদি ছোটোখাটো ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্যানভা থেকে ডিজাইন নিয়ে আসতে পারি, সেটা আমাদের জন্য খুব বেটার হবে। নিজের কন্টেন্ট ইউজ করাটা হচ্ছে সবচেয়ে বেটার, নিজের ডিজাইন করা কন্টেন্ট, নিজের জেনারেট করা কন্টেন্ট। হ্যাঁ, অন্য কোনো সোর্স থেকে নেওয়ার চেয়ে নিজেরটা যখন আপনি দিবেন, মানে ওই যে এই জিনিসটা ঘুরে ফিরে আসবে, যে সেটা হচ্ছে যে ইউনিকনেসটা কখন আসবে আপনার, মানে ধরেন এখানে কেটে গেলাম, যাই হোক, মানে কন্টেন্টের মধ্যে ইউনিকনেস যেটা, সেটা হচ্ছে আমার টেক্সট কন্টেন্টে ইউনিকনেস থাকবে, আমার যে ইমেজ আমি রেফারেন্স হিসেবে ইউজ করবো সেটাও যেন ইউনিক হয়। যত বেশি ইউনিক হবে তত বেশি হচ্ছে র্যাঙ্ক পাওয়ার পসিবিলিটি আমার বাড়বে। সেখানে প্যারাগ্রাফ দিয়ে ইমেজ দিব, আপলোড টপ 10 যেটা, এটা আমরা এখানে নিয়ে আসতে পারি। হচ্ছে তো গুগলে সার্চ করলে এটা হচ্ছে আমাদের গুগল আমাদের যদি সার্চের রেজাল্টটা আমাদের ব্লগ পোস্ট আসে, তাহলে এটা দেখতে হচ্ছে এরকম দেখাবে, মোবাইলের রেজাল্ট এরকম দেখাবে, ডেস্কটপ হচ্ছে এরকম দেখাবে। ঠিক আছে, টাইটেল হিসেবে থাকবে যেটা আমাদের টাইটেল ইউজ করেছি, এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট, এই পাথওয়ে টু সাকসেস। ঠিক আছে, সেম আছে, সেটা লোড হলো। এখন আমরা এটাকে যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে, এখন এটাকে আমরা চাইলে পাবলিশ করে দিতে পারি, পাবলিশ। ঠিক আছে, দেন পাবলিশ। সো এটা একটা কন্টেন্টের স্ট্রাকচার হলো, এরকম এভাবে আমরা কন্টেন্ট রাইট করতে পারি। কিন্তু এখানে আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা এসইওর জন্য আমাদেরকে মেনটেন করতে হবে। সো সেটা আমাদের একদিন ডিসকাস করা নট পসিবল। ঠিক আছে, ওকে। সো আমাদের এটা একটা মোটামুটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যে আমরা প্রপারভাবে কীভাবে মোটামুটি একটা কন্টেন্ট জেনারেট করে সেটাকে ওয়েবসাইটে পাবলিশ করতে পারি। ঠিক আছে, এখন এটা সেভ হওয়ার পরে পাবলিশ হয়ে যাওয়ার পর এটাকে আমরা এই যে ভিউ করতে পারি, ভিউ পোস্টে গেলে এটা আমাদের হচ্ছে এরকম দেখাবে, এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এ পাথওয়ে টু সাকসেস। দেন এটা হচ্ছে নিচে গিয়ে
যে এটা আমাদের টাইটেল, টেবল অফ কন্টেন্টস, ইন্ট্রোডাকশন, দেন আদার্স পয়েন্টগুলো আসবে ইমেজ সহ। এগুলো হচ্ছে আমাদের ব্লগ পোস্টে চলে আসবে। ঠিক আছে? দ্যাটস ইট। সো এটা আমি এই একটা নিশ নিয়ে করলাম, এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট নিশ নিয়ে আমি এভাবে করলাম। আপনি যদি অন্য নিশ নিয়ে কন্টেন্ট রাইটিং করতে চান, ব্লগ পোস্ট করতে চান, তাহলে আপনাকে অন্য নিশ নিয়ে সেম প্রসেসে হচ্ছে করতে হবে। ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? জি স্যার। জি। ঠিক আছে? কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন আছে? স্যার এটা মূলত আমরা একটা টপিক সিলেক্ট করে দেন আমরা আমাদের যতটুকু জানি ওই ওইটা সম্পর্কে ওইটা দিতে হবে, দেন ওরা আমাদের আমাদের একটা ব্লগ তৈরি করে দেবে, তাই তো স্যার? হ্যাঁ, এটা হচ্ছে এআই দিয়ে জেনারেট করা। এআই দিয়ে জেনারেট করার ক্ষেত্রে আপনি এই প্রসেসও করবেন। কিন্তু আর আমরা যদি অ্যাকচুয়ালি এআই দিয়ে না করি তাহলে অ্যাকচুয়ালি আমরা আপনি নিজেদের আপনি লিখতে যে নিশ হবে। নিয়ে কাজ করবেন, শুনুন, আপনি যে নিশ নিয়ে কাজ করেন না কেন, ওই নিশের উপর আপনার নলেজ থাকতে হবে, মাস্ট। কারণ আপনি একটা জিনিস নিজে যদি না জানেন, সেটা আপনার অডিয়েন্সকে কি জানাবেন? কারণ আপনি নিজে জানলে কি হবে? স্যার তখন এখন সেটা তো এআই এআই ইউজ করতেছে, আগে কিভাবে ইয়া করতো, কন্টেন্ট রাইট করতো, নিজেরা নিজেরা লিখতো। আগে সব লিখতো। হ্যাঁ, হ্যাঁ। সব লিখতো ম্যানুয়ালি। টাইটেল থেকে শুরু আর করে এটা সব। লেখার পর কি আমরা এখানে কোনো মডিফাই করব নাকি যেভাবে আছে সেভাবে ইয়া পোস্ট করে দিব? এই যে আমি মডিফাই করলাম না, দেখেন নাই? মডিফাই তো এআই হ্যাঁ দিয়ে হ্যাঁ জেনারেট হ্যাঁ। করলে অবশ্যই মডিফাই করতে হবে। এআই দিয়ে জেনারেট করলে অবশ্যই মডিফাই করতে হবে। আপনি তো সেম টু সেম কপি পেস্ট করে দিতে পারবেন না। এখানে আমরা অনেকগুলো জিনিস চেঞ্জ করছি, দেখেন। যে বললাম, এআই কিন্তু সবসময় আমাদেরকে ভ্যালিড তথ্য দেয় না। এটার জন্য আপনি এটা দেখতে পারেন। যেখানে আমাদেরকে দিল যে টপ 10 ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ। কিন্তু এটা কিন্তু ভ্যালিড না। এই যে তথ্যটা আমাদেরকে দিল, এটা কিন্তু ভ্যালিড না। এটা কিন্তু আমি ঠিক করছি। কিভাবে করছি? এখন টপ 10 ট্রেনিং, আমি এটা সম্পর্কে জানি যে স্কিল ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশের টপ 10 ইনস্টিটিউট কোনটা, এটা আমি জানি। সো এইজন্য আমি এটা জানি দেখে আমি এখানে চেঞ্জ করতে পারছি। এখন যিনি জানে না এই বিষয়টা সম্পর্কে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার জি স্যার। যিনি এই বিষয়টা সম্পর্কে জানে না, উনি কিন্তু এখান থেকে জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিবে। কিন্তু এটা ভ্যালিড না। সো এভাবে করা হ্যাঁ যাবে হ্যাঁ না। এটাই। হ্যাঁ, সো তার মানে কি, এটা আমি কি বুঝালাম? যে তো আমি এটা এই কি গুগলে দিলে আমরা সঠিকটা পাবো? হ্যাঁ, গুগলে দিলে আমরা সঠিকটা পাবো। কিন্তু তাও আমাদের নলেজ থাকতে হবে। এই যে গুগলে যে আসছে রেজাল্ট, এখানে ধরুন টপ 10 এখানে রেজাল্ট আসছে। অল। এখন গুগলের রেজাল্ট আসছে, এখানে একেকটা ওয়েবসাইটে একেক ধরনের রেজাল্ট আসবে। ঠিক আছে? একেক ধরনের হুম। রেজাল্ট আসবে। কিন্তু আমি কোনটাকে ফলো করছি? এই যে বিজনেস ইন্সপেকশন বিডি, যেটা টপে আসছে রেজাল্ট। তাই না? এটা ফলো করছি এবং এটা ফলো করছি তার মানে এই না যে এখানে যেটা আছে এটা কপি পেস্ট করে আমি দিয়ে দিলাম। এটা এখানে ফলো করছি এবং এখানে যে তথ্য দেওয়া আছে টপ 10 ইনস্টিটিউট কোনগুলা, এগুলা ঠিক আছে। কারণ আমি জানি এই বিষয়টা সম্পর্কে। এজন্য আমি বুঝতে পারতেছি যে এটা ঠিক আছে। কিন্তু যিনি জানে না, উনি তো বুঝতে পারবে না যে এটা ঠিক আছে কিনা। তাহলে তো প্রথমেরটাই কপি পেস্ট করে দিবে তার খালি। মানে হ্যাঁ, তার মানে কি, আপনি যে নিশ নিয়ে কাজ করবেন, ব্লগে যে বিষয়ের উপর কনটেন্ট রাইটিং করবেন, ওই বিষয়টা সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। বুঝাতে পারছি? হ্যাঁ, কিন্তু এটা আমাদের দেখেন অনেক সহজ হয়ে গেছে এটা। এটা যদি এআই টুল না থাকতো তাহলে এটা আমাদের জন্য করাটা অনেক ডিফিকাল্ট হতো, অনেক সময়ের ব্যাপার হতো। অনেক বলতে অনেক স্যার, পারতামই না আমরা। অনেক সময় ব্যাপার হতো। হ্যাঁ, পারতেন। কিন্তু আপনাকে পুরোটা নিজে লিখা লাগতো। আগে কনটেন্ট রাইটাররা যেভাবে কাজ করত, তারা হচ্ছে পুরোটা একদম টাইটেল থেকে শুরু করে যে প্যারাগ্রাফ, ইনফরমেশন, এগুলো সব ইনফরমেশন গুলো তারা গ্যাদার করত। এখন কেউ কি জন্ম থেকে শিখে আসে সবকিছু? নাকি জন্ম থেকে নলেজ থাকে? না। হ্যাঁ, তো কনটেন্ট রাইটিং এ যারা কাজ করে তারা তো সব নিশের উপর তারা এক্সপার্ট না, বা সব নিশ সম্পর্কে তারা জানে না। তো তারা কিভাবে কনটেন্ট লিখতো? তারা ইনফরমেশন নিত। এই যে গুগলে সার্চ করে এভাবে ইনফরমেশন নিত। তারপর বই পড়তো। বিভিন্ন বই থেকে ইনফরমেশন নিত। নিয়ে নিজের মতো করে লিখত। কিন্তু ভ্যালিড ইনফরমেশন দিতে হবে। ভ্যালিড ইনফরমেশন দিতে হবে। বুঝতে পারছেন? এখন কি সবাই এআই ইউজ করে? সবাই। এখন কনটেন্ট রাইটিং ইন্ডাস্ট্রি, ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সব এআই বেসড। সবাই এআই কেন করবেন আমাকে বলেন? আমি এআই দিয়ে একটা কনটেন্ট জেনারেট করার পর আমি এআই দিয়ে মানে হচ্ছে ১০ টা কনটেন্ট বা ২০ টা কনটেন্ট যে সময়ের মধ্যে আমি জেনারেট করব, আগে হচ্ছে একটা কনটেন্ট রাইটিং এ একটা ব্লগ পোস্টের জন্য তাদের ১ দিন লাগতো ধরেন। ১ দিনে তারা সর্বোচ্চ একটা ব্লগ পোস্ট বানাতে পারত। হুম। পুরো দিনে। আর এখন ১ দিনের মধ্যে আপনি চাইলে ১০-২০ টা কোনো ব্যাপার না এআই দিয়ে। জাস্ট আপনার কাছে টুল থাকতে হবে। হ্যাঁ? সো এক্ষেত্রে বেশি কনটেন্টের জন্য প্রিমিয়াম টুল হলে সবচেয়ে বেটার। যেমন এই যে কুইলবট।
কুইলবটে আমি এখানে ফ্রি ভার্সনে কিন্তু করতে পারছি, মানে একটা প্যারাগ্রাফ মাত্র করতে পারতেছি কয়েকটা ওয়ার্ডের জন্য। কিন্তু আমি যদি পুরোটা এখানে পেস্ট করে করতে চাই তাহলে কিন্তু আমার এখানে লিমিট থাকবে না, কারণ এটা ফ্রি ভার্সন। সো এটা প্রিমিয়াম, এই যে আপগ্রেড টু প্রিমিয়াম দেখতে পাচ্ছেন। সো যারা প্রফেশনাল কাজ করবে তারা সবগুলো টুলের প্রিমিয়াম ভার্সন নিয়ে নিবে, নিয়ে তারা হচ্ছে কম সময়ে অনেকগুলো কন্টেন্ট একদিনে কন্টেন্ট এড করবে। 5টা 10টা কন্টেন্ট তারা জেনারেট করতে পারবে। বুঝতে পারছেন? এখন এখানে আমি জানি, আমি যখন জানবো একটা জিনিস সম্পর্কে, যখন আমার নলেজ থাকবে, তখন এআই দিয়ে কন্টেন্ট জেনারেট করলেও সেটার কোথায় ভুল আছে সেটা আমি ধরতে পারবো। যেমন এখানে দেখেন টপ 10 স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এখানে ভুল আছে। এটা আমি ধরতে পারছি কিভাবে? কারণ আমি জানি। জানা ছিল। হ্যাঁ, সো এইজন্য আমাকে জানতে হবে। মিনিমাম আমার হচ্ছে নলেজ থাকতে হবে। আমি যেটা নিয়ে কাজ করব এটা নিয়ে আমার যেটা যতটুকু থাকা দরকার নলেজ, অতটুকু আমার নলেজ থাকতে হবে। আমার 100% নলেজ থাকতে হবে এরকম না। কিন্তু আমার নলেজ থাকতে হবে এট লিস্ট, যেন দেখে আমি বুঝতে পারি যে কোথায় চেঞ্জ করতে হবে, কোথায় কি করতে হবে। কারণ স্কিল ডেভেলপমেন্টের কথাটা যখন আসবে তখন সেখানে আমি কি বললাম আপনাদের একটু আগে, যে স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের বাংলাদেশে অনেকগুলো আইটি ট্রেনিং ইনস্টিটিউট আছে বা এডটেক কোম্পানি আছে যেগুলোতে স্কিল ডেভেলপমেন্টের কোর্স করায়, যেটা আমাদের ইউনিভার্সিটিতে করায় না। ধরেন আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন বা প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, এগুলোতে শুধুমাত্র যে পড়াশোনা হয় এগুলো হচ্ছে আপনার, এগুলোকে বলে হচ্ছে আপনার মানে বইয়ের পড়াশোনা, বা হচ্ছে আপনার এটাকে বলে হচ্ছে কি বলে এটাকে হচ্ছে বলে আপনার ট্রেডিশনাল এডুকেশন, ট্রেডিশনাল বইয়ের পড়াশোনা। কিন্তু স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো ভার্সিটিতে কোর্স করায় না। এগুলোর জন্য আইটি ট্রেনিং ইনস্টিটিউট থেকে করতে হবে আপনাকে। হ্যাঁ, সো দুটা আলাদা জিনিস। সেখানে এডুকেশনের সাথে স্কিল ডেভেলপমেন্টটা রিলেটেড। ঠিক আছে? সো এইজন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য যে ইনস্টিটিউটগুলা স্কিল ডেভেলপমেন্টের কোর্স প্রোভাইড করে তাদের নামগুলো এখানে নিয়ে আসতে হবে। সেখানে আমার কোনো ইউনিভার্সিটির নাম দিলে হবে না, বা অন্য কোনো, যেমন এই যে সেন্ট্রাল উমেন্স কলেজ, এটা কিন্তু এখানে হবে না। ব্র্যাক ইনস্টিটিউট ল্যাঙ্গুয়েজ, ব্যাঙ্গালোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, হ্যাঁ? ব্যাঙ্গালোর ইনস্টিটিউট ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আমাকে ভ্যালিড ইনফরমেশন হচ্ছে যেগুলো বাংলাদেশের টপ 10 ইনস্টিটিউট আছে যেগুলো বিভিন্ন প্রফেশনাল কোর্স করায়, স্কিল ডেভেলপমেন্টের কোর্স করায়। স্কিল ডেভেলপমেন্টের কোর্সের মধ্যে কি হতে পারে? যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, এআই, মেশিন লার্নিং, হ্যাঁ? এগুলো হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট কোর্স। সো এগুলো যারা করায় তাদের নামের লিস্টগুলো এখানে আসবে। ঠিক আছে? এখন সেটা যদি কোনো ভার্সিটি করায় বা সামনে যদি করে কোনো ভার্সিটি করায় তখন আপনার ভার্সিটির নাম আসতে পারে। কিন্তু ভার্সিটি তো এখন পর্যন্ত ট্র্যাডিশনাল এডুকেশন চলতেছে, বই খাতার পড়াশোনা। ঠিক আছে? প্র্যাকটিক্যাল এডুকেশন বেসড এখনো ওইভাবে আসে নাই ইউনিভার্সিটিগুলোতে। ইন ফিউচারে হয়তো আসবে। এজন্য যেকোনো নিশ নিয়ে কাজ করলে এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। ঠিক আছে? আর টুলগুলোর কাজ কি বেসিক্যালি? এই যে টুল, যেমন এআই টুল বা এই যে কুইলবট, এগুলো টুলগুলোর কাজ হচ্ছে আমাদের কাজগুলোকে সহজ করে দেওয়া। নাহলে কিন্তু আমি ধরুন কোনো টুল যদি এখানে আমি ইউজ না করতাম তাহলে কিন্তু পুরোটা আমার কিন্তু লিখা লাগতো নিজেকে লিখে রাখতে। তারপরে পরীক্ষার খাতায় যেভাবে হচ্ছে কোয়েশ্চেনগুলোর আনসার করেন লিখে, এইভাবে টাইপ করে আমাকে লেখা লাগতো পুরোটা। যেটা এখন কেউ এভাবে করে না। ঠিক আছে? আগে যারা কনটেন্ট রাইটিং করতো তারা এভাবে করতো। কিন্তু এখন যেহেতু এআই চলে আসছে, সো এআই এর সাথে আপনিও নিজেকে, আপনারও প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, আপনিও বেশি কাজ করতে হবে। এআই ইউজ করতে হবে। এআই আসছে কেন? ইউজ করার জন্য। সো এআই কে ইউজ করতে হবে। তাছাড়া এখানে এই যে এআই দিয়ে জেনারেট হওয়ার পরে যে একটা স্ট্রাকচারড ফরম্যাট হলো, এখানে যে একটা হেডিং, সাব হেডিং, এগুলো তো আমরা চেঞ্জ করতে পারবো আমাদের মতো ইচ্ছা মতো চাইলে। এখানে যে প্যারাগ্রাফ করে সেপারেট করে যে সুন্দর করে রেজাল্ট আসলো, এটা আপনি লিখতে গেলে এটা হয়তো মেনটেন করতে পারবেন না। কিন্তু যারা কন্টেন্ট রাইটিং এ কাজ করে, কন্টেন্ট রাইটিং নিয়ে এক্সপেরিয়েন্সড, তারা কিন্তু এই জিনিসগুলো মেনটেন করে। এই যে সেপারেট করা, প্যারাগ্রাফ আলাদা আলাদা পয়েন্ট দেওয়া, এগুলো কিন্তু মেনটেন করে। কিন্তু সেটা সময়ের ব্যাপার। অনেক সময় লাগবে। ঠিক আছে? আর কোয়ালিটি কনটেন্টের জন্য আপনাকে সময় দিতে হবে। কোয়ালিটি কনটেন্ট পাবলিশ করার জন্য আপনাকে কনটেন্টের পেছনে সময় দিতে হবে। কোয়ালিটি মেনটেন করলে সময় দিতে হবে, রিসার্চ করতে হবে, নলেজেবল হতে হবে, জানতে হবে জিনিসটা ভালোভাবে। হ্যাঁ? কারণ আপনি একটা জিনিস ভালোভাবে জানলেই তখন আপনি মানুষকে ভালোভাবে জানাতে পারবেন। এখন আপনি যদি নিজেই না জানেন, আপনি যদি কপি পেস্ট ডিপেন্ডেন্ট হন, এক জায়গা থেকে নিবেন, কপি করবেন, পেস্ট করে দিবেন। এরকম হলে তো তাইলে সবাই ওয়েবসাইটে গিয়েই হচ্ছে তাদের কনটেন্ট কপি করে তাদের অন্য ওয়েবসাইট থেকে কপি করে নিজের ওয়েবসাইটে পাবলিশ করে দিত। এভাবে তো হবে না। এভাবে হয় না। এভাবে র‍্যাংকও করাতে পারবে না। সো এইজন্য ইউনিক কনটেন্ট এবং হচ্ছে আপনার ইনফরমেটিভ কনটেন্টটা জরুরি। ঠিক আছে? এখন ধরুন এআই দিয়ে জেনারেট করলেন আপনি। এটা এআই দিয়ে জেনারেট করার পরে এই যে আপনি যেটা
প্রম্পট দিয়ে জেনারেট করলেন, আরেকজনের প্রম্পট দিলে সেম হয়ে যাবে ধরেন এ এর। তখন এটা কিন্তু আমার সেম হবে না। কেন হবে না? কারণ আমি এটাকে প্যারাফ্রেজ করছি। এটাকে করছি, এটাকে করছি, প্যারাফ্রেজ করছি। ঠিক আছে? স্টার্টিং এর ইন্ট্রোডাকশনে এই পুরো প্যারাগ্রাফকে আমি প্যারাফ্রেজ করছি। আর এআই দিয়ে জেনারেট করলে অবশ্যই এটা ম্যান্ডেটরি প্যারাফ্রেজ করা। প্যারাফ্রেজের সাথে, সাথে আপনি যে প্লাগেরিজম চেকার, এটা যদিও প্রিমিয়াম ভার্সনে এভেইলেবল। যে প্লাগেরিজম চেক করে আপনাকে কাজ করতে হবে। এআই দিয়ে কাজ করলে আপনাকে বিভিন্ন টুলে গিয়ে এগুলো চেক করতে হবে, চেঞ্জ করতে হবে। সরাসরি কপি পেস্ট করা যাবে না। ঠিক আছে? আর যদি আপনি নিজে লিখেন, নিজে যদি আপনি ধরেন আপনি একটা জিনিস সম্পর্কে জানেন, আপনার আপনার একটা জিনিস সম্পর্কে নলেজ আছে খুব ভালো। যেকোনো জিনিস, সেটা রান্নাবান্না হতে পারে, খেলাধুলা হতে পারে বা ট্রাভেলিং হতে পারে। আপনার অনেক ভালো নলেজ আছে এবং আপনি লিখতে পারেন। তখন আপনি নিজের মতো করে লিখতে পারবেন। সেখানে আপনাকে কোনো প্যারাফ্রেজ করতে হবে না। প্যারাফ্রেজ করতে হবে না। কারণ সেটা হিউম্যান রিটেন হবে। সেটা কোনো এআই টুল দিয়ে না। তো সেটা করতে পারলে সেটা আরো ভালো। আপনি যদি সময় থাকে বা আপনার যদি এরকম লেখার মতো ধৈর্য থাকে, আপনি যদি লিখতে পারেন, হ্যাঁ? তাইলে আপনি সেটা করলে সেটা আপনার জন্য আরো ভালো। যদিও সময় লাগবে, তাও সেটা ভালো। ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেনস আছে? আমরা শেষ করব ক্লাস। আপনারা সবাই ডিনার করছেন? সবাই খাওয়া-দাওয়া করছেন রাতে? জি স্যার, খাওয়া দাওয়া করছি। আপনি খাওয়া দাওয়া করছেন? আমি এই যে আপনাদের ক্লাস আপনি শেষ করে করেছেন? খাবো এখন। ও, আমরাও খাইছি স্যার। আপনারাও খাইছেন না? এখন কি ক্লাস করতে করতে খাইছি। এখন ঘুমানো বাকি আছে খালি। খাওয়া-দাওয়া শেষ, ক্লাস শেষ, জি এখন স্যার। ঘুমানো বাকি। জি স্যার, জি স্যার। না, কালকে আমাদের ক্লাস আছে আবার। কিসের ক্লাস? ক্লাস তো না, এক্সাম আছে সরি। এক্সাম আছে। হুম। স্যার, আপনি এই ব্যাচগুলোর ক্লাস নেবেন না? হ্যাঁ, নিবো তো। আমি তো আবার তো ২০ তারিখে শুরু হওয়ার কথা, দেখি হয় কিনা। স্যার, আমাদের একটা ক্লাস নিয়ে নিন কিন্তু আপনাদের। হ্যাঁ, আপনাদের ওই যে এই যে ব্যাচের ক্লাস শুরু হবে এর মধ্যে আপনারা আগে মোডের মধ্যে কোন টপিকটা আপনারা আবার ক্লাস করতে যাচ্ছেন ওটা দেখেন। তাহলে ওই দিন হিসেবে ম্যাচ করে আপনারা এই ব্যাচের সাথে চলে আসবেন। আপনাদের তো আচ্ছা কলেজে স্যার। কলেজে আপনাদের জন্য অলওয়েজ ওপেন ক্লাস। যেকোনো সময় হ্যাঁ আসতে হ্যাঁ পারেন। স্যার। আচ্ছা আপনারা স্যার। কলেজের স্টুডেন্ট, কলেজ আপনাদের, ল্যাব আপনাদের, তারপর হচ্ছে সবই তো আপনাদের। আপনারা চলে আসবেন। ইউ ডোন্ট নিড এনি পারমিশন। আচ্ছা স্যার, না, ইনশাল্লাহ। আমাকে বলবেন যে আমার ক্লাসে আসবেন কিনা, ঠিক আছে। কিন্তু এমনি ক্লাসে আসার জন্য কলেজের পারমিশন অর আদার্স অন্য কোনো পারমিশন আপনাদের লাগবে না। ঠিক আছে? আপনাদের ক্লাসরুম, আপনাদের কলেজ, যতদিন পর্যন্ত আছেন কলেজে। আর আপনাদের কলেজে যদি আমি ক্লাস নিই তাহলে আমার ক্লাসে আসতে হবে, কোনো সমস্যা নেই। আর কলেজের বাইরেও যদি কোথাও ক্লাস নিই, সেক্ষেত্রে সেটা যদি ওরকম দরকার পড়ে ক্লাস করার, এইজের এট লিস্ট এইজ প্রজেক্টে, তাহলে আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, সবার সাথে কথা বলে দেখি কোন ক্লাসটা করতে চাই বা কোথায় আমাদের ঘাটতি আছে। হুম। টপিকগুলোর মধ্যে দেখেন যেগুলো ক্লাস হয়েছে, মোটামুটি টপিক কাভার হয়েছে সবগুলো। এগুলোর মধ্যে দেখেন কোন টপিকের উপর আপনাদের আরো বেশি মানে শিখতে হবে বা জোর দিতে হবে, জানতে হবে বা আবার এগেইন রিপিট ক্লাস করতে হবে। দেখেন সবার সাথে কথা বলে। আচ্ছা স্যার। ঠিক আছে? জানাবো। আর হচ্ছে আর সবাইকে বলেন যে LinkedIn আর Fiverr এর অ্যাকাউন্টটা সাবমিট করতে। হ্যাঁ? এখন একটু মেসেজ দেন গ্রুপে। বলেন আমি যদি ডেটাগুলো পাঠাতে না পারলে আপনাদের লেট হয়ে যাবে। বুঝতেছেন না আপনারা? আমাদের তো এমনি লেট হচ্ছে স্যার, এখনো তো কি আসলো, রেজাল্ট আসলো না আমাদের। রেজাল্ট তো আসবে কিন্তু এগুলো না দিলে তো স্যার, আমরা কত পাইছি মার্ক বলেন না স্যার। রেজাল্ট রেজাল্ট দেখাবো আপনাদেরকে? রেজাল্ট দেখাতে হবে? হ্যাঁ স্যার, কত পাইছি বলবেন না। আউট সবাই অফ কত 100, পাইছি। আউট অফ 100 এখনো সবগুলো মার্কিং করা হয় নাই তো। স্যার, আমরা যে মিড টার্মে যে 1 মার্ক কম পাইছি, এটার জন্য কি ঝামেলা হবে? মার্ক না, কম না, আসবে? না, ঝামেলা হবে না। এটা হচ্ছে আউট অফ 100 এর মধ্যে আপনাদের মোটামুটি 80% মানে 80 মার্কের আপ হলেই আপনারা হচ্ছে সার্টিফিকেট পাবেন। তা 80 মার্ক না, আমরা চাচ্ছি 100তে 100 পাইতে, বা 99 তো পাবো। 193 193 পাবেন। পাওয়ার মতো কাজ করলে অবশ্যই পাবেন। হ্যাঁ স্যার। ওই 1 মার্ক তো না, ওইটার জন্য তো মার্ক কাটা যাবে তাই না স্যার, মিড টার্মেরটা? হ্যাঁ, মিড টার্মে যে যেটা যত পাইছেন ওইভাবেই হবে মার্কিং। আর এইটার উপর এখন আপনি মার্ক অনেকে তো দিবেন? ধরেন এখন অনেকে তো ধরেন হচ্ছে আপনার মিড টার্মের ধরেন আমি 20টা কোয়েশ্চেনের মধ্যে অনেকে 12 পাইছেন, ১-২ জন 12। তো আমি যদি ওনাদেরকে 12 করে এইভাবে দেই তাহলে তোমরা সার্টিফিকেটই পাবে না। তখন কি করবেন?
স্যার আপনি তাহলে আমাদের বেশি করে মার্ক দিয়ে দিয়েন। হ্যাঁ, তাহলে এই যে আপনাদের জন্য আমি যে আপনাদের জন্য পাপ করতেছি, তাহলে আমার শাস্তি হবে না? আপনার পাপ না তো স্যার, আপনি পড়াইছেন, আমরা পড়ি নাই। হ্যাঁ স্যার স্যার। হ্যাঁ, হ্যাঁ তাহলে স্যার, পাপ কি না, হলো? পাপ করেন না স্যার, যে যেটা পাবো ওইটাই দিন মার্ক। তখন তো সার্টিফিকেট না দিলে তখন? তখন তো বলবেন যে সার্টিফিকেট দেন আমাকে। স্যার দেখেন আপনি যেটা ভালো মনে করেন। এখন আর কিছু বলার নাই না? এখন আর কিছু বলার নাই। সবাইকে স্যার ভালো মার্কস দিয়ে দেন। সবাইকে ভালো মার্কস দিয়ে দেবো, এই দেখেন কি বলে, তেমন না। সবাইকে নাকি ভালো মার্কস দিয়ে দিব। আপনারা মার্কস বেশি পেলে আমার কি সমস্যা আছে বলেন? স্যার আপনারা যদি অনেকে তো ১০০ র স্যার মধ্যে 12-13 এরকম পেয়েছে। হ্যাঁ, ১০০ র মধ্যে যদি ১০০ পান আপনারা, কিন্তু তাহলে আমাদের ব্যাচে তো কেউ পাই নাই, সর্বনিম্ন মেবি 17 আমাদের ব্যাচে। ১৭ না? তাহলে তো ভালো, ১৭ হলে ১৭। হ্যাঁ আমাদের ব্যাচে ওইরকমই তো স্যার, দেখলেন না 17 বা 16 সবাই, হুম। সবচেয়ে কম মনে হয় 17 বা 16, এর নিচে কেউ নাই। ওই তো সবকিছু চিন্তা ভাবনা করতে হয় আমার। বুঝেন নাই? সবগুলো তো দেখতে হবে। তো আ প্র্যাকটিক্যালি যে মার্ক গুলো ছিল আমাদের, যে লাস্টে যে অ্যাসাইনমেন্টটা নিলেন, এটা কত মার্ক ছিল? যেটা প্র্যাকটিক্যাল তো এখানে জি ২ স্যার। টা একসাথে ছিল। মিড টার্ম আর ফাইনাল ২ টা আপনারা দিছেন একসাথে। এগুলো স্যার আলাদা, এটা আলাদা কত ছিল? সেপারেট করা। এটা লিস্টটা আপনার দেখাই আপনাদেরকে। এই দেখেন। মার্কিং সিস্টেমটা হচ্ছে এভাবে হবে। আপনাদেরকে দেখাইছি যদিও একবার, আপনারা হয়তো ভুলে গেছেন। মার্কিং সিস্টেমটা হবে হচ্ছে এভাবে। এখানে এবার কাউন্ট করে দেখেন ১০০ মার্ক হয় কিনা দেখেন। অ্যাটেন্ডেন্সে ১০ মার্ক। মিড স্যার অ্যাটেন্ডেন্স যেটা স্যার ওই দিন নিয়ে গেল এনআইট স্যার, ওইটার উপরে হবে? কোন দিন নিয়ে গেল কোনটা? সাইনটা অ্যাটেন্ডেন্স নিয়ে ৩০ গেছিল, টা আপনি ক্লাসের যেদিন উপর। ছিলেন ৩০ না। টা ক্লাসের উপর। ওইগুলা সমস্যা নাই। ওগুলো নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। তো আমি কিন্তু একদিনও ক্লাস বাদ দিই না, আমার যেন মার্ক না কাটা যায়। হ্যাঁ, 100% অ্যাটেন্ডেন্স আছে আপনার। কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার আচ্ছা স্যার। আমিও স্যার রেগুলার প্রেজেন্ট ছিলাম। হ্যাঁ, ঠিক আছে। 100% অ্যাটেন্ডেন্স আছে আপনাদের। যারা রেগুলার ক্লাস করছেন বা সবগুলো ক্লাস করছেন। আচ্ছা তো এখানে অ্যাটেন্ডেন্স এ আচ্ছা। 10 মার্কস। মিড টার্মে 20 মার্ক। এই যে কুইজ অ্যাসেসমেন্ট এর এটা আপনাদের হচ্ছে ফরমেট দেওয়া হয় নাই। তো এটাতে 20 মার্ক থাকবে। প্রজেক্ট অ্যাসেসমেন্ট 25। এখানে ধরুন 25 কিসের উপর? 25 ধরুন হচ্ছে আপনাদের ৫ টা ৫ করে মার্ক হলে 25, ৫ টা কাজ। আর ফাইনাল অ্যাসেসমেন্টে 25। লিঙ্কডইন প্রোফাইল এটা ম্যান্ডেটরি। এই যে দেখেন এখানে যেগুলো লাল স্টার দেওয়া আছে, যেখানে প্রত্যেকটা ফিল্ড, এগুলো সবগুলো ম্যান্ডেটরি। এগুলো একটাও যদি বাদ যায় তাহলে সে হচ্ছে ফেল। বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা, আলাদা ডেটা। সবার এই ডেটাগুলো যাবে। লিঙ্ক প্রজেক্ট রিপোজিটরি এটা আমি ক্রিয়েট করে দিব। আর এই যে স্যার এটা কি লিংক পজিটেবল ক্রিয়েট? লিঙ্ক প্রজেক্ট রিপোজিটরি, এই যে লিঙ্ক অফ প্রজেক্ট রিপোজিটরি, এটা হচ্ছে মানে আপনাদের যে কাজগুলো জমা দিয়েছেন গুগল ড্রাইভে, এটা আমি হ্যাঁ। হচ্ছে আবার অ্যারেঞ্জ করে সাজাবো, এটা আলাদা করে সাজিয়ে তারপর ওইটার লিঙ্ক দিব। প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা, আলাদা লিঙ্ক দিব। যে লিঙ্কে ক্লিক করলে, লিঙ্কে গেলে ঢাকা ইউনিভার্সিটির ওনারা হচ্ছে আপনাদের সবগুলো কাজ একসাথে দেখতে পারবে। সো এটা ও আমি করে আচ্ছা দেব। আচ্ছা। ঠিক আছে? আর এই যে ফ্রিল্যান্সিং প্রোফাইল, লিঙ্ক অফ ফ্রিল্যান্সিং প্রোফাইল, এখানে Upwork অথবা Fiverr এর অ্যাকাউন্ট থাকতে হবে। ওইটার লিঙ্কটা এখানে আমাদেরকে দিতে হবে। ও আচ্ছা। সো এইটা এগুলা হচ্ছে এগুলা লিঙ্ক। আপনি ফিল আপ করে দিবেন তাই তো হ্যাঁ, স্যার? এগুলো সব স্টুডেন্টের, প্রত্যেকটা স্টুডেন্টের ডেটা আমাকে এভাবে দিতে হবে। ঠিক আছে? এই যে লিঙ্কডিন, মার্কও আপনি দিবেন? হ্যাঁ, হ্যাঁ, মার্কও আমি দিব। হ্যাঁ, মার্কগুলো সবগুলোই আমি দিব। মার্কগুলো আমি দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পাঠাবো। আর কাজগুলো আমি আপনাদের যে কাজগুলো করছেন এগুলো সহ পাঠাবো। সবগুলো সহ পাঠাবো। তারপর এখানে আপনাদের যে সিভি দিতে হবে। হ্যাঁ? এই যে সিভি দিতে হবে, এখানে সিভি তো আপনাদের এখনো বানানো হয় নাই। তো সিভির জন্য আরেকটা ক্লাস নিতে হবে আপনাদের। কিভাবে ও রিজুমে সিভি বানাবেন। তাহলে স্যার ওই দিন সিভির ক্লাস নিন। হ্যাঁ, আপনাদের আরেকটা ক্লাস নিব সিভির, তারপর শেষ। ও আচ্ছা, সিভিও দিতে হবে? হ্যাঁ, সিভি দিতে হবে না? হ্যাঁ, সবই দিতে হবে। তা আপনি এই সেক্টরে কাজ করবেন, তাহলে আপনার সিভি যদি না থাকে, আপনার যদি রিজুমি না থাকে তাহলে কি হবে? হ্যাঁ বুঝতে পারছি স্যার। প্রাইভেট সেক্টরে মানে আইটি সেক্টর হোক, যে সেক্টর, প্রাইভেট সেক্টরে হচ্ছে রিজুমি বা সিভিটা ম্যান্ডেটরি। আর গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আলাদা হিসাব। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আপনি গভর্নমেন্ট জব পরীক্ষা দিবেন, পাস করবেন, ইন্টারভিউ দিবেন। তা ওইখানে পাস করলে আপনার চাকরি হবে। আর প্রাইভেট সেক্টরে হচ্ছে আপনার ফার্স্ট অফ অল আপনাকে সিভি দিতে হবে, রিজুমি দিতে হবে। তারপর আপনার ইন্টারভিউ কল করবে। বুঝতে পারছেন? তারপর হচ্ছে আপনার জব হবে কি হবে না সেটা ইন্টারভিউর পরে বুঝতে পারবেন। কিন্তু প্রাইভেট সেক্টরে সবগুলো সেক্টরে সিভি বা রিজুমি লাগে। যেটা গভর্নমেন্ট সেক্টরে লাগে না। ঠিক আছে? ওকে বুঝতে পারছি। হুম। তো এই জিনিসগুলো সব ডেটাগুলো আমার পাঠাতে হবে। তাহলে এখন আপনাদের আমার এন্ড থেকে আমি পাঠাবো। কিন্তু আপনাদের এন্ড থেকে যদি আমি না পাই ডাটা, তাহলে আমি কিভাবে পাঠাবো বলেন? এই যে LinkedIn প্রোফাইল আর ফ্রিল্যান্সিং প্রোফাইল ম্যান্ডেটরি। এগুলো এই যে রেড মার্ক করে রাখছি, ম্যান্ডেটরি দিতেই হবে। এগুলো আমি দিব সবগুলো এরেঞ্জ করে। কিন্তু এই ২ টা জিনিস, এগুলো আপনাদের প্রোফাইল তো আমাকে দিতে হবে। এগুলো তো আর আমি আমার মন মতো করে দিতে পারব না, তাই না?
জি স্যার। বা এগুলো আমি সিভিটাও দিতে আমি হবে। দিতে পারি। মার্কগুলা কত পাইছেন সেটা আমি দিতে পারি। সেটা আমার হাতে আছে। কিন্তু এগুলো তো আমার হাতে নাই। LinkedIn প্রোফাইল, ফ্রিল্যান্সিং প্রোফাইল। এজন্যই তো আমি আপনাদেরকে গ্রুপে বারবার বলছি যে সবাই এটা সাবমিট করেন। স্যার আমি আবারও বলতেছি দেখি। হ্যাঁ, বলেন ২ জনেই বলেন আপনারা ২ টা গ্রুপেই বলেন। এ আমি তো ইভেন কি আমি আপনাদের ২ টা স্টুডেন্টের আমি হচ্ছে আমাকে নক দিছে, আমি তো আমাকে WhatsApp এ নক দিছিল, আমি ওদেরকে হেল্প করছি যে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলবো। আমি তো আমাকে যখন কেউ হেল্পের জন্য নক দেয় বা কাজের পারপাজে কোনো প্রবলেম পড়ে স্ক্রিনশট দিলে আমি হচ্ছে এটা সলভ করার ট্রাই করি। সো এইজন্য হচ্ছে আ কাজ করতে গেলে যখন উনি ক্রিয়েট করতে যাবে প্রবলেম পড়বে বা আপনারা ধরেন কেউ ক্রিয়েট করছেন, তাহলে আরেকজনকে হেল্প করেন। যিনি ক্রিয়েট করতে পারে নাই। ধরুন আপনি যারা হচ্ছে আপনারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। এখন আপনাদের ব্যাচে কেউ একজন ক্রিয়েট করে নাই। তো হেল্প করেন উনাকে। উনি কেন ক্রিয়েট করতে পারছেন না হেল্প করেন। কিভাবে করছেন আপনি উনি ওইভাবে হেল্প করেন। তাহলে এতে করে সবার জন্য ভালো এটা। LinkedIn জি প্রোফাইল স্যার, হেল্প তো করি আমরা। হুম। সেটাই। সো আমার কাছে যারা হেল্প আমরা চায় হেল্প আমি করার ট্রাই তাদের করবো। সবাইকে করি হেল্প। আমার সবাইকে হেল্প করার চেষ্টা করি। ঠিক আছে? সো এটা করবেন। ঠিক আছে? সো এইজন্য এটা আপনাদেরকে দেখালাম স্ক্রিনশটটা। এটা আমাদের ওয়েবসাইটে এগুলো সবগুলো সাবমিট করতে হবে ডেটাগুলা। তো সবার ডেটাগুলো গেলেই দেন হচ্ছে যখন ডেটা সাবমিট করতে পারবো, তখনই হচ্ছে আপনাদের সার্টিফিকেটগুলো জেনারেট হবে। বুঝতে পারছেন? আর এটার জন্য আবার সময় লাগবে। যেদিন ডেটা সাবমিট সবগুলো ক্লিয়ার হবে, এরপর থেকে ১-১.৫ মাস সময় নিবে সার্টিফিকেট জেনারেট করার জন্য। আমার সার্টিফিকেট আসতে আসতে 2025, এখন চলতেছে কি? 24, এখন তো ২৪ চলতেছে, এখন 26। তো নভেম্বর না? নাকি? হ্যাঁ, আর ১ মাস ডিসেম্বর। হ্যাঁ, ধরুন ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারিতে পাবেন আরকি। তো এটার জন্য একটা অনুষ্ঠান হবে শুনছি। হ্যাঁ, আপনাদের তো হচ্ছে ক্লোজিং সেরেমনি হওয়ার কথা। ২০ টা ব্যাচের একসাথে তো ক্লোজিং কবে সেরেমনি। হতে পারে? এইটা কবে নাগাদ হতে পারে এখনো বলা যাচ্ছে না। আরো কয়েকটা ব্যাচ আছে পেন্ডিং, এগুলোর কয়টা ক্লাস আছে এখনো শেষ হয় নাই। এগুলো শেষ হলে তারপর একসাথে ২০ টা ব্যাচের মেবি ২০ টা ব্যাচের একসাথে হবে ব্যাচ ক্লোজিং সেরেমনি। ওকে, তাহলে বড় সড়ই হবে। তখন আমাদের গিফট দেবে তাই না স্যার? হ্যাঁ, গিফট থাকলে তখন দিতে পারে। স্যার যদি আমরা অনেক ভালো কাজ হয় তাহলে, আচ্ছা এটা তো আপনি ঢাকা ইউনিভার্সিটি সাবমিট করবে তাই না স্যার? ওইখান থেকে কি আমাদের কিছু মানে দেখবে বা কিছু বলবে যাদের কাজ ভালো থাকবে? হ্যাঁ, বলতে পারে। যাদেরকে অ্যাপ্রিশিয়েট করবে। এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে যাদের স্কিলের অভাব আছে, তাদের স্কিল ডেভেলপমেন্ট করে তারা যেন কোনো কাজে লাগে, কোনো কাজে আসে বা তারা যেন কিছু করতে পারে নিজে। যেন সেলফ ডিপেন্ডেন্ট হয়। এটার জন্যই তো বেসিক্যালি কোর্সটা। যদিও এটা ফান্ডামেন্টাল কোর্স, তারপরে এই জিনিসটা থেকে আপনারা যারা জিনিসগুলো নিতে পারবেন, সো আপনারা প্রফেশনাল কোর্স করবেন, আরো পড়াশোনা করবেন এটা নিয়ে। হ্যাঁ? যেহেতু এটা একটা রেপিডলি গ্রোয়িং ইন্ডাস্ট্রি, রেপিডলি গ্রোয়িং একটা সেক্টর ডিজিটাল মার্কেটিং। এটা রেপিডলি গ্রো হচ্ছে এবং এর চাহিদা প্রচুর পরিমাণে এটার চাহিদা আছে। চাহিদা যে অনুযায়ী চাহিদা আছে অনুযায়ী হচ্ছে ডিজিটাল মার্কেটার নাই। সো যেহেতু ডিজিটাল মার্কেটার ওই অনুযায়ী চাহিদা অনুযায়ী নাই, তাইলে আপনারা চাইলে ওই সেক্টরে কাজ করে নিজেদেরকে ডেভেলপ করে ভালো কিছু করতে পারেন চাইলে। হুম। সিস্টেম ওয়াইজ আগাতে হবে। সো বেসিক জিনিসটা জানলে তখন আপনি আস্তে আরো অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন। কাজের শেষ নাই, অনেক কাজ। হ্যাঁ, অনেক কাজ। এই যে অন পেজে আমরা যদি কনটেন্ট রাইটিং এর কথাই ধরি, এসইও সহ কনটেন্ট রাইটিং এর জন্য মিনিমাম আপনার ৭ টা ক্লাস নেওয়া লাগবে। ৭ টা ক্লাস। প্রপারলি শেখার জন্য। হ্যাঁ, একদম প্রপারলি শেখার জন্য ৭ টা ক্লাস নিতে হবে। সো সেই জায়গাতে এক ক্লাস আমরা তাহলে কি শিখলাম স্যার? এক ক্লাসে যেটা শিখছেন এটা এক ক্লাসের মধ্যে যতটুকু সর্বোচ্চ শেখানো পসিবল সেটাই আমি দেখাইছি। এর চেয়ে আর মানে আমি যেভাবে দেখাইছি প্রসেস, এই প্রসেসের স্যার আপনি তো আমাদের তো পুরোটা শিখাইছেন তাই না? হুম। নাকি আরো কি অনেক কিছু জানার আছে? হ্যাঁ, আপনাদেরকে মানে যতটুকু একদিনে যতটুকু পসিবল সর্বোচ্চ সেটাই আমি দেখাইছি। হুম। সেখানে আবার ওই যে প্রত্যেকটা জিনিসের ধরেন ক্যাটেগরি সাব ক্যাটেগরি থাকে না? সো ডিটেইলস তো একদিনে পসিবল না। সো আরো ডিটেইলস এ যেতে হলে আরো ক্লাস করতে হবে। ঠিক আছে? সেটাই আরকি। আর ওই যে পেইড কোর্সের ব্যাপারে কথা বলে দেখেন আপনার কি অবস্থা? আচ্ছা স্যার, জানাবো। এখন তো কেউ কিছু বলে নাই। দেখি হুম, কেউ কিছু বলে না। হ্যাঁ, অনলাইনে কথা মেবি এই বলে জন্য দেখেন কেউ করতে সমস্যা নেই। যাচ্ছে। ভিডিওতে রেকর্ড করা ঠিক না। নাই? আপনারা তো জানেনই ফি ফি কত জানেন, এটা তো জানেন। এটা আপনারা ডিসকাস করবেন। হ্যাঁ, ডিসকাস করবেন। কিন্তু কোর্সের স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে যে ক্রিয়েটিভ আইটি যেটা করায়, কোরাস্টার যেটা করায়, ইউএলএর যেটা করায় বা আদার্স ট্রেনিং ইনস্টিটিউট যে সিস্টেমে করায়, যে মডিউল ফলো করে, সেম মডিউলে। সো এটা ট্রেনিং ইনস্টিটিউটের উপর বেসড করে একেক জায়গায় একেক রকম কোর্স ফি। কিন্তু অফলাইনে কোর্স ফি মোটামুটি
আপনার মিনিমাম 24-25 কে নিচে আপনি পাবেন না অফলাইনে। আর ম্যাক্সিমাম তো আরো বেশি। আর জি স্যার, বুঝতে পারছি। এইটারই আবার ডিপ্লোমা কোর্স আছে ডিজিটাল মার্কেটিং এর। সেটা আবার লং কোর্স। তো সেখানে আবার হচ্ছে সেটা আবার লং টার্মের কোর্স, সেখানে আবার কোর্স ফিও বেশি। ধরেন সেটা ৬ মাসের লং কোর্স। তো সেটাতে আবার অনেক বেশি কোর্স ফি। কিন্তু এটা হচ্ছে রেগুলার কোর্স। আমি যেটার কথা বললাম, যে মডিউলের কথা বললাম, এটা হচ্ছে রেগুলার কোর্স। এটার জন্য অফলাইনে হচ্ছে এরকম ফি আসে, আর অনলাইনে করলে অনেকটা খরচ কম। মানে অনলাইনে করলে খরচটা কমে যায়। আর অফলাইন বা অনলাইন যেটাই করেন, রেকর্ডেড ক্লাস তো আপনি পাবেন। প্রত্যেকটা ক্লাসের আপনি রেকর্ডেড ক্লাস পাবেন। হুম? ক্লাসগুলো করা শেষ করে ধরেন আপনি একটা টপিক নিয়ে ক্লাস করতেছেন বা আমি বলতেছি, আপনারা দেখতেছেন। তারপরে পরে কিন্তু আপনার মাথায় সবকিছু কিন্তু থাকবে না। যখন আপনি রেকর্ডেড ভিডিওতে দেখবেন, ক্লাস রেকর্ডেড ভিডিও, তখন আপনার আবার জিনিসটা মাথায় আসবে। রেকর্ডেড ভিডিও সবসময় অ্যাক্সেস থাকবে আপনাদের কাছে। যেকোনো সময় আপনি দেখতে পারবেন। তো ক্লাস করে ভিডিও দেখে আপনি যদি জিনিসগুলোকে প্র্যাকটিস করেন বাসায়, তাহলে ওইদিন আপনি অন্যান্য যারা শিখতেছে তাদের চেয়ে আপনি কম সময়ে জিনিসটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবেন। হুম? জি স্যার, বুঝতে আর আপনাদের পারলাম তো গ্রুপ বিষয়টা। থাকবে, Facebook এ আলাদা গ্রুপ থাকবে। সেখানে আপনাদের যারা প্রবলেম ফেস করবেন তারা সেখানে সাপোর্ট পাবেন। যে আমি তো এখানে স্পেসিফিক্যালি এই জিনিসটা আমি প্রবলেম ফেস করতেছি কাজ করতে, যে এটা এরর আসতেছে বা এটা হচ্ছে না। তখন আপনি সেখানে অবশ্যই সাপোর্ট পাবেন। ঠিক আছে? এটা হচ্ছে আ মানে ব্যাপার আছে। পেইড কোর্স করলে সেটার জন্য ব্যাপার আছে সে আলাদা। স্যার এখন একটা কথা বলি, সেটা হচ্ছে হুম, হুম, আমরা যে কোর্সটা করলাম, হুম, হুম। এটা দিয়ে কি আমরা যদি আমাদের স্কিলটা আরো ডেভেলপ করতে পারি, আমাদের কি জব হওয়ার সম্ভাবনা আছে? এটা খুবই বেসিক। আরো অনেক কিছু জানতে হবে। এটা খুবই বেসিক। এটাই আপনাদের জব পাওয়ার জন্য এনাফ না। কোন সেক্টরে চাকরি হওয়ার কোনো চান্স নাই? না, এটা দিয়ে আপনারা তো এখনো যে টপিকগুলো কভার হয়েছে, এগুলো তো এখনো আমি যদি কোয়েশ্চেন করি আপনারা পারবেন না। অনেকগুলো জায়গায় ধরা খাবেন। পারবেন না। এটা কারণ আমাদের একদিনে ক্লাস নিছিল অনেক কিছু। হ্যাঁ, ধরেন একদিন একটা করে টপিক গেছে। এটা জাস্ট বেসিক জিনিসগুলো ডিসকাস হয়েছে। তো এটারও আবার একটা জিনিসের আবার ডিটেইলস আছে। ধরেন আপনারা যে ধরেন এই অনার্স করেন। সো ধরেন আপনি এই ইন্টারে পড়লে আপনার অনেকগুলো সাবজেক্ট থাকে না? তো অনেকগুলো সাবজেক্ট থাকে। তো এর মধ্যে অনার্সে গেলে যেকোনো একটা সাবজেক্টের উপর অনার্স। আবার যখন মাস্টার্স করেন তখন আরো ওই একটা সাবজেক্টেরই আরো ডিটেইলস। সো এরকম জিনিসটা। স্পেসিফিক ভাবে আপনাকে শিখতে হবে। তো এখানে আপনাদের এই ফান্ডামেন্টাল এর যে ব্যাপারটা সেটা হচ্ছে ওভারঅল সবগুলো জিনিস নিয়ে বেসিক কিছু ডিসকাশন। যেটা এই জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে আ মানে পরিচয় করানো হয়েছে যে এটা এভাবে কাজ করে, এটা এভাবে কাজ করে। তো এখন আপনি স্পেসিফিক্যালি হচ্ছে প্র্যাকটিক্যালি কাজগুলো হচ্ছে ডিটেইলস ভাবে দেখতে হবে আপনাকে। সো এটা কোনো একটা প্রফেশনাল কোর্সই, এটা আপনি আ করা পসিবল। আর আপনি যদি চান আপনি নিজে শিখবেন, তা আপনি করতে পারেন। নিজে আপনি শিখতে পারেন। এখন আপনি Google এ সার্চ করে নিজে প্র্যাকটিস করতে পারেন চাইলে। যতটুকু শিখছেন এর মধ্য থেকে শুরু করতে পারেন। তবে এটাই এনাফ না। এটাকে আপনাকে প্রফেশনাল একটা কোর্স করতেই হবে। হ্যাঁ? কোর্স করলে দেন আপনি নিজে জিনিসটা বুঝতে পারবেন। তখন আপনাকে প্র্যাকটিসও করতে হবে। কোর্স করার সাথে ধরেন আপনি কোর্স করলেন ৩ মাস। এর মধ্যে ৩ মাস কোর্স করার সময় তখন তো প্র্যাকটিস করবেনই। প্রজেক্টগুলো দিলে এগুলো কমপ্লিট করবেন। এর সাথে আপনাদের হচ্ছে আরো ৩ মাস বা ৪ মাস বা ৫ মাস বা ৬ মাস যারা যতটুকু নিতে পারে, সবাই তো একরকম না। ধরেন আপনি একটা জিনিস একদিনে শিখে ফেললেন, আরেকজন আপনার সাথে আছে যিনি হচ্ছে এত তাড়াতাড়ি শিখতে পারে না বা নিতে পারে না। উনি হচ্ছে ২ দিন সময় লাগলো না, ৩ দিন সময় লাগলো এরকম। সো ওইটার উপর ডিপেন্ড করে বেস করে এভারেজ মোটামুটি ৩ মাসের কোর্সের পরে আরো আপনাকে ৪ মাস থেকে ৫ মাস সময় দিতে হবে বাসায়। তারপরে হচ্ছে আপনি কাজ করার জন্য ক্যাপাবল। তখন আপনি এবার বিভিন্ন জায়গায় হচ্ছে ক্লায়েন্ট হান্টিং করবেন। বিভিন্ন জায়গায় আপনি নক দিবেন। কাজের জন্য বিভিন্ন জায়গায় সোর্স করবেন। সেটা রিমোট জব হতে পারে, দেশে হতে পারে, দেশের বাইরে হতে পারে। কিন্তু এখনই আপনি কাজ করার জন্য ক্যাপাবল না বা এখন কাজ নেওয়ার জন্য আপনি প্রিপেয়ার্ড না। নাথিং। এমন অনেক কিছু আছে এখনো শেখার। অনেক কিছু আছে। জি স্যার, বুঝলাম। তবে এখানে ব্যাপার হচ্ছে যে স্কিলের যে ব্যাপারগুলো আছে, স্কিলের যে কোর্সগুলো আছে, এর মধ্যে ডিজিটাল মার্কেটিংটা তুলনামূলক অন্যান্য জিনিসগুলোর চেয়ে ইজিলি আপনি অ্যাডপ্ট করতে পারবেন। মানে যেকোনো ব্যাকগ্রাউন্ডের আপনি ধরেন যেকোনো সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করেন। যেকোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ চাইলে কিন্তু ডিজিটাল মার্কেটিং এ তার কেরিয়ার গড়তে পারে চাইলে। ঠিক আছে? সো স্ট্র্যাটেজি বুঝতে হবে, মার্কেটিং বুঝতে হবে, সেলস বুঝতে হবে,
তারপর হচ্ছে আপনার এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারতে হবে। টুলসগুলোর ইউজগুলো বুঝতে হবে। কোন টুলসগুলো দিয়ে কাজ করলে কিভাবে আপনি আগাতে পারবেন, এগুলো বুঝতে হবে। কাজ প্র্যাকটিক্যালি করে অভ্যস্ত হতে হবে। তখন আপনি কাজ করার জন্য ক্যাপেবল। হুম? আর আরেকটা যেটা সবচেয়ে মজার ব্যাপার সেটা হচ্ছে যে চাহিদা হিউজ। মানে এটার চাহিদা যে কমবে এরকম না। এটার চাহিদা বাড়তেছে এবং ডে বাই ডে এটা বাড়তেছে, ইনক্রিজ হচ্ছে। আমি আপনাদেরকে কি বললাম যে এখনকার সময়ে এবং ইন ফিউচারের যে ওভারঅল যে কাজগুলোর চাহিদা আছে এর মধ্যে ডিজিটাল মার্কেটিং একটা এবং টপ 5 এর মধ্যে আছে। টেকনোলজির সময়ে ডিজিটাল মার্কেটিংটা টপ 5 এর মধ্যে আছে ওয়ার্ল্ড ওয়াইড। ১ থেকে ৫ এর মধ্যে আপনি পাবেন সিরিয়াল ওয়াইজ যে এটার চাহিদা। ঠিক আছে? টপ 5 ওয়ার্ল্ড ওয়াইড। আর এটা স্যার একটা কথা ছিল স্যার, আমি অনেকেরই দেখছি যে এই ধরে যে ১-২ মাস বা ৩ মাসের কোর্স করে জব করতেছে, এটা কেমনে করেন? ওইটা কাইন্ড অফ মার্কেটিং। যেমন ওইটা কাইন্ড অফ মার্কেটিং। আপনি এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স করে এই যে ফান্ডামেন্টাল কোর্স করে এই জিনিসটা ধরতে পারেন নাই, তাহলে তো আপনার এই কোর্স করেও আপনি কিছু নিতে পারলেন না। এটাও কাইন্ড অফ মার্কেটিং। এই যে বললো যে ১ মাসের কোর্স করে জব হচ্ছে, ১.৫ মাসের কোর্স করে জব হইতেছে। এইটা হচ্ছে মার্কেটিং। জব দিয়ে দিচ্ছে ওনারা। হ্যাঁ, মার্কেটিং। জব দিয়ে দিবে কিভাবে? আপনি জবের জন্য যদি এলিজিবল না হন তাহলে কেউ আপনাকে জব দিবে? একটা প্রাইভেট সেক্টরে জব করলে আপনি বুঝতে পারবেন যে প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট সেক্টরের হিসাব আলাদা, প্রাইভেট তাহলে স্যার আমরাও তো ৩ মাসের কোর্স করলাম, আমরা কেন কিছু শিখতে পারলাম না? না, আপনি শিখতে পারছেন অবশ্যই, কিন্তু সেটা আপনার জব করার জন্য আপনার এনাফ না। মানে এটা আমরা শিখেছি কিন্তু আরো কিছু আমাদের শেখা উচিত, এটা হ্যাঁ, বলতেছেন? হ্যাঁ, অবশ্যই। ৩ মাসে কিছু শিখলাম না, আমরা ২ মাসে কিছু শিখলাম না, এটা এইভাবে না বলে এভাবে বলতে হবে যে এটা শিখছি কিন্তু এটা জব পাওয়ার জন্য এনাফ না। জব পাওয়ার জন্য এনাফ না এটা। জি স্যার। আমি এই সেক্টরে ৬-৭ বছর ধরে কাজ করে এখানে আছি। হ্যাঁ, ৬-৭ বছর ধরে কাজ করে। তাই না? তা আমি তো মানে আমার কি শেষ? শেখা শেষ? আমার তো শেখা শেষ না। এখন ডে বাই ডে নতুন জিনিস শিখতেছি। নতুন জিনিস শেখার কোনো শেষ নাই। ঠিক আছে? কিন্তু জবের জব করার জন্য ইনিশিয়াল একটা জব করার জন্য আপনার কিন্তু এনাফ না এই শেখাটা। আরো শিখতে হবে। আর জব করা মানে কি? জব করা মানে ওই কোম্পানিকে কিছু একটা দিতে হবে আপনার। কোম্পানি আপনাকে সেলারি দিবে। আপনি ওই সেলারির পারপাজে কোম্পানিকে কিছু একটা দিতে হবে। যেটা কাজ। যেটার জন্য এখনো ক্যাপেবল না আপনারা। ঠিক আছে? আর লাইফে ইনভেস্টমেন্ট, এই যে পড়াশোনা করতেছেন এখন কিন্তু ইনভেস্টমেন্ট এটা আপনার। সময় দিচ্ছেন। এই যে অনার্স পরীক্ষা দিচ্ছেন, যারা মাস্টার্স পরীক্ষা দিচ্ছেন, আপনি কিন্তু এখানে ইনভেস্ট করতেছেন অনেক কিছু। সময় ইনভেস্ট করতেছেন, টাকা ইনভেস্ট করতেছেন, পরিশ্রম করতেছেন। এগুলো সব হচ্ছে আপনার লাইফে ইনভেস্টমেন্ট। আউটপুট আপনি এখন পাবেন না। আউটপুট পাবেন অনেক পরে। ঠিক আছে? আউটপুটটা অনেক পরে পাবেন। এই যে ক্লাস 1 থেকে শুরু করে এই পর্যন্ত যে এখনো যে পড়াশোনা করতেছেন বা সামনে আরো পড়াশোনা করবেন, এখনো পর্যন্ত আপনি কোনো কিছু আউটপুট পাইছেন? পান নাই। তাইলে আপনি কিভাবে মনে করেন যে ১ মাসে একটা কোর্স করে আপনি সাথে জব হয়ে যাবে? আউটপুট পেয়ে যাবেন। হ্যাঁ, মানে প্রফেশনাল কোর্সে আউটপুটটা ট্র্যাডিশনাল এডুকেশনের চেয়ে আগে পাওয়া যায়। কিন্তু তার মানে এই না যে আমার ১ মাসে ২ মাসে আমি আউটপুট পেয়ে যাবো। সময়ের ব্যাপার। কারণ এটা আপনাদের কাছে নতুন। যেকোনো নতুন টপিকে সময় দিতে হবে আপনাকে। ঠিক আছে? সময় দিতে হবে, কাজ করতে হবে, জানতে হবে, মার্কেটিং ট্রেন্ড বুঝতে হবে। তারপর ধরেন এই যে কোর্স করতেছেন বা ধরেন আপনি সামনে আরেকটা কোর্স করলেন। এই যে কোর্স করার পরে যে আপনার যে নলেজ হবে বা যে কাজগুলো করার জন্য আপনি ক্যাপেবল হবেন, এগুলো করার জন্য ক্যাপেবল হওয়ার পরে আপনি যখন আবার জব সেক্টরে ঢুকবেন, যেকোনো একটা কোম্পানিতে জয়েন করবেন, সেখানে গিয়ে আপনার হচ্ছে নতুন এক্সপেরিয়েন্স হবে। যে তখন আবার একদম হচ্ছে রিয়েল প্রজেক্ট বা অ্যাকচুয়াল কাজের ধরনটা আপনি ধরতে পারবেন। ঠিক আছে? সো ধরেন একজন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ফুল সব কাজ পারে। এখন একজন হচ্ছে কাজ পারে, আরেকজন হচ্ছে ডিজিটাল মার্কেটার হিসেবে কোম্পানিতে ধরেন ২ বছর ৩ বছর ধরে জব করে। তাহলে ২ জনের মধ্যে কি ডিফারেন্স থাকবে না? জি স্যার। কারণ উনি ডিজিটাল মার্কেটিং পারে। ভেরি গুড পারে। আর আরেকজন হচ্ছে ২ বছর ধরে কোম্পানিতে এই সেক্টরে জব করে। তাইলে উনার চেয়ে উনি এগিয়ে আছে না যিনি ২ বছর ধরে জব করে। এবং ২ বছর ধরে যিনি জব করে উনার চেয়ে এগিয়ে আছে যিনি ৫ বছর ধরে উনি জব করে একটা সেক্টরে। ঠিক আছে? সো এইটাই হচ্ছে ঘটনা। এই হচ্ছে ম্যাটার। কাজ করতে গেলে তখন স্যার আপনার তাহলে একটা আমাকে এখন কথা বলেন স্যার, আপনি আমাদের তো অনেকগুলো টপিকস নিয়ে পড়াইছেন তাই না? হুম, মানে হুম। এক একজন আমরা মোটামুটি সবাই ক্যানভাটা পারি হুম, মোটামুটি হুম, হুম, বলা যায়। হুম। হুম, হুম। আর
অ্যাড যেন করাইতে পারি। তাহলে আপনি যদি আমাদের ক্লাস নেন তাহলে কোন টপিকটা নিয়ে ক্লাস নেবেন? কারণ যেকোনো একটা বিষয় আমরা শিখবো অবশ্য। সবাই তো সবকিছু শিখবো না। না, এখন এই আপনাদের ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটা তো অনেক বড় সেক্টর। সো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রফেশনাল কোর্সগুলো আপনি কি পাবেন? ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা মেজর সেক্টর যেগুলো আছে, এগুলো সম্পর্কে আপনি প্রপারভাবে নলেজ নিবেন এবং প্রপারভাবে আপনি কাজ করা শিখবেন। কিন্তু কাজ করা শেখার পরে এই কোর্সটা করার পরে দেন যেকোনো একটা সেক্টরকে ফোকাস করবেন। মানে যেকোনো একটা কাজকে আপনি ফোকাস করবেন। সেটা হতে পারে ফেসবুক মার্কেটিং, হতে পারে এসইও বা হতে পারে ইমেইল মার্কেটিং। যেটা আপনি কমফোর্টেবল, যেটা আপনি কাজ করে মজা পান, সেটা নিয়ে আপনি আগাবেন। কিন্তু নলেজ থাকতে হবে সবগুলোরই। কারণ এগুলো একটার সাথে একটা কানেক্টেড। আপনি যখন হচ্ছে ধরেন আপনি বলবেন আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করবেন বা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করবেন। সেখানেও এসইওর জিনিসগুলো আসবে। তার মানে কি এসইও আপনাকে জানতে হবে। আবার এসইওতে যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে ক্রিয়েটিভ কনটেন্টের যে ব্যাপারটা এটা কিন্তু আসবে। তখন আপনি ওই যে কনটেন্ট স্ট্র্যাটেজি থেকে ওই জিনিসটা এসইওতে এপ্লাই করবেন। মানে একটা জিনিসের সাথে একটা জিনিস ইন্টারকানেক্টেড। বুঝতে পারছেন? শুধু একটা শিখলে হবে না। সবগুলো সম্পর্কে নলেজ থাকবেন, মানে নলেজ থাকতে হবে। কাজ করবেন যেকোনো একটা ফোকাস থাকবে। হুম? ধরেন এসইওতে আমি যদি শুধুমাত্র এসইওর কথা বলি, ধরেন এসইওতে কাজ করলে সবাই এসইওর সব জিনিস নিয়ে কাজ করে না। যেমন অন পেজ এসইও আলাদা কাজ, অফ পেজ এসইও আলাদা কাজ, আবার টেকনিক্যাল এসইও আলাদা কাজ। তো একটা মানুষ সব সেক্টরের সম্পর্কে জানতে পারে কিন্তু সব সেক্টরে সে এক্সপার্ট না। যেকোনো একটা সেক্টরে সে এক্সপার্ট। ঠিক আছে? এই একটা সেক্টরে এক্সপার্ট হতে হলেও বাকি সেক্টরগুলো সম্পর্কে তার নলেজ থাকতে হবে। বুঝাতে পারছি? একটা সেক্টরে এক্সপার্ট হতে হলে বাকি জি সেক্টরগুলো স্যার। সম্পর্কে নলেজ থাকতে হবে। সে যদি একটা সেক্টর শিখে একটা সেক্টরে এক্সপার্ট কেউ হতে পারবে না। এটা পসিবল না। বিকজ অফ এই একটা সেক্টরের সাথে আরো অনেকগুলো জিনিস ইন্টারকানেক্টেড। বুঝতে পারছেন? জি। এটাই হচ্ছে কথা। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড নাইট। আর ডিসকাস করে আমাকে জানাবেন পরে। হুম। আর ওই যে যারা এই লিঙ্কডইন আর হচ্ছে ফাইবারে এগুলো জমা দেয় না, এগুলো সিআর আপনারা দুটো ব্যাচে জানিয়ে দিবেন। ঠিক আছে? ওকে স্যার। ওকে। ওকে স্যার। সবাই জানাবো আপনাকে সব। ওকে। ভালো থাকেন সবাই। আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ঠিক ইউ। আছে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।